আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কম্প্রিহেনশনের উপর একটা ক্লাস নিতে যাচ্ছি, যেটা আপনাদের সবার জন্যই ফ্রি দেওয়া হয়েছে। এটা আসলে কম্প্রিহেনশনের ক্লাসগুলো আসলে আমাদের যেভাবে শিখতে হবে এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং খুবই ইজিলি কোয়ালিটিটাও অনেক সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, আর ক্লাসে একটু আমি আপনাদেরকে আগে থেকে একটু হিন্টস দিয়ে দিই। ফার্স্ট অফ অল, কম্প্রিহেনশন শেখার জন্য শুধু সরাসরি একটা প্যাসেজ পড়লেন, তারপরে তার অর্থটা বললেন, তাহলে কিন্তু এটা হইল না। এর জন্য আমরা এই পুরো কম্প্রিহেনশনটাকে পড়বো। এখানে একটা কম্প্রিহেনশনটা আছে, এই পুরো কম্প্রিহেনশন পড়বো। কম্প্রিহেনশনের যে স্ট্রাকচারগুলো কিভাবে গঠন করা হয়েছে সেগুলো জানবো, সবগুলোর অর্থ জানবো। এই পুরো কম্প্রিহেনশনটা আসলে কিসের উপরে সেগুলোও জানবো, এবং সবকিছু জানার পরে আমাদের এখানে যে কিছু কোশ্চিন আছে এই কোশ্চিনগুলোর অ্যান্সার করব আমরা। হ্যাঁ, এই কোশ্চিনগুলো আমরা অ্যান্সার করব, যে এই কোশ্চিনগুলো কিভাবে অ্যান্সার করতে হয় খুবই সহজ করে সেগুলো অ্যান্সার করব। এবং যদি আপনি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে পারেন তাহলে এই কোশ্চিনগুলোর অ্যান্সার করা যাবে। এই যে একটা কোশ্চিন আছে, এই যে একটা কোশ্চিন আছে, এই যে আরেকটা কোশ্চিন আছে, সে সবগুলো আপনি লাইন ধরে ধরে, যদি প্রত্যেকটা লাইন থেকে একটা করে কোশ্চিন হবে, আপনাদের প্রত্যেকটা লাইন থেকে কি একটা করে কোশ্চিন হবে। যদি 10টা কোশ্চিন হয়, যদি 10টা কোশ্চিন হয় তাহলে এমসিকিউর মধ্যে 5টা থাকবে, এবং আর হচ্ছে ইংলিশ রিটেনের জন্য 5টা থাকবে। তো 10টা কোশ্চিন মোটামুটি আপনার আসে, কিন্তু এখন অনেকেরই 5টাই কোশ্চিন আসবে মাত্র। হ্যাঁ, এটা পড়ার সাথে সাথে এই রিলেটেড কিছু সাধারণ জ্ঞান, যেমন ধান সম্পর্কিত, বা এই যে আমাদের যে কি বলে, এই যে পূর্বাভাস দেওয়ার জন্য যে টাকাটা, মানে যে বিনিয়োগের কথা বলা হয়েছে, সেগুলা যে তথ্যটা, সেই তথ্যটা আমরা এখানে তুলেছি। এবং এর পাশাপাশি আমরা কিছু সাধারণ জ্ঞানও শিখবো, যেটা ওইখান থেকে পড়ে এই সাধারণ জ্ঞানগুলো আমরা একটু কালেক্ট করব। ধান আর কিছু গমের নাম আমরা জেনে নিব, ঠিক আছে? কিছু ধান ও কিছু গমের নামগুলো আমরা জানবো, এই কারণে যে এগুলো যদি আপনি আপনার প্যাসেজে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে ভালো মার্কস পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমরা আজকে কম্প্রিহেনশনের প্যাসেজের উপরে এই ক্লাসটা নেওয়া শুরু করছি, ঠিক আছে? সো এখন আমরা শুরু করব। আমি কমেন্টস দেখতে পাচ্ছি অনেকেরই, একটু এটা আমি ওটা থেকে কমেন্ট পড়ি একটু। আমি মোটামুটি হচ্ছে আপনাদের কমেন্টস দেখতে পাচ্ছি। বিগত কয়টা পেইড ব্যাচে পড়ানো হবে? হ্যাঁ 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 হ্যাঁ, পেইড ব্যাচে তো পেইড ব্যাচ আলাদাই, পেইড ব্যাচ আমাদের আলাদাই। হ্যাঁ, পেইড ব্যাচ আলাদা। আচ্ছা, সালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পেইড ব্যাচ ইজ পেইড ব্যাচ। পেইড ব্যাচের কথা একদমই আমরা আলাদা করে রেখেছি, এবং পেইড ব্যাচকে নিয়ে আমাদের অনেক বড় চিন্তা ভাবনা। যেমন একবার কোর্স শেষ হলো, আমরা আবার তাদেরকে নিয়ে আবার কোর্স শুরু করব। এইটা কারণ হচ্ছে অক্টোবরে পরীক্ষা হবে আপনাদের, সো দ্যাট আপনারা একটু সময় পাচ্ছি আরেকবার কোর্স চালু করার। হ্যাঁ, মানে কোর্স চালু করার মানে আরেকবার শুরু করব আপনাদেরকে নিয়ে সকল প্রবলেমগুলো সলভ করা। আচ্ছা, এখন আসেন কম্প্রিহেনশনের এই প্যাসেজটা হচ্ছে কিসের উপরে? এটা হচ্ছে অ্যাগ্রো বেস ক্লাইমেট নিউজ, এইটার উপরে। তবে আমি বলে দিই, এইটা হচ্ছে আপনাদের থাকবে না, আপনাদের জাস্ট হচ্ছে একটা প্যাসেজ থাকবে, আপনাকে কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখান থেকে আমরা আবারও বলে দিচ্ছি, এখান থেকে আমরা গ্রামারটা শিখবো, মিনিংটা শিখবো, মানে অর্থটা শিখবো, স্ট্রাকচারগুলো দেখবো, স্ট্রাকচারগুলো দেখবো। গ্রামার, মিনিং এবং স্ট্রাকচার, এই তিনটাই আমরা কম্প্রিহেনশন থেকেই দেখব। যদি আপনি এই তিনটা দেখতে পারেন তাহলে আপনি লিখতেও পারবেন, অ্যান্সারও করতে পারবেন, সবকিছু করতে পারবেন। চলেন আমরা আজকে এই কম্প্রিহেনশনের ক্লাসটা করে দেখি। ফার্স্ট অফ অল আমরা যদি একটু একটু আপনাদেরকে বলে দিই যে দেখেন, প্রথমেই এই সেন্টেন্সটা কত বড় এইটা আগে দেখেন। এইখান থেকে শুরু করে এই সেন্টেন্সটা এত বড় পর্যন্ত হয়েছে। আপনি সেন্টেন্সটা এত বড় পর্যন্ত অনুবাদ করবেন না, আপনি ছোট ছোট করে অনুবাদ করবেন। লাইক দ্যাট কেমন আমি আপনাকে দেখাই। ইন রিসেন্ট ইয়ার্স মানে বর্তমান বছরগুলোতে বা বিগত বছরগুলোতে, বর্তমান বছর বা বিগত বছরগুলোতে। শুধু যে ইন রিসেন্ট ইয়ার্সই লেখা থাকবে এরকম না, ওভার দ্য রিসেন্ট ইয়ার্স এটাও লেখা থাকতে পারে। ওভার দ্য রিসেন্ট ইয়ার্স এটাও লেখা থাকতে পারে। ওভার দ্য রিসেন্ট ইয়ার্স, ঠিক আছে, এটাও লেখা থাকতে পারে ওভার দ্য রিসেন্ট ইয়ার্স। অথবা এইটাও লেখা থাকতে পারে দ্য পাস্ট ইয়ার্স, দ্য পাস্ট ইয়ার্স, দ্য পাস্ট ইয়ার্স, এইটাও লেখা থাকতে পারে।
সো তিনটার মানেই হচ্ছে বিগত বছরগুলোতে বা রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক সময়গুলোতে। রিসেন্ট ইয়ার্স মানে কি সাম্প্রতিক সময়গুলোতে বা বিগত বছর, সাম্প্রতিক অথবা বিগত বছর। এখানে ওভার দ্য রিসেন্ট ইয়ার্সও থাকতে পারে, পাস্ট ইয়ার্সও থাকতে পারে, আপনাকে মাথায় রাখতে হবে সাম্প্রতিক বছরগুলোতে। এরপরে কি বলছে, বাংলাদেশ হ্যাজ ফেসড, বাংলাদেশ মুখোমুখি হয়েছে। হ্যাজ ফেসড মানে এছে, তাহলে বাংলাদেশ মুখোমুখি হয়েছে। কিসের মুখোমুখি হয়েছে? গ্রোয়িং চ্যালেঞ্জ, গ্রোয়িং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গ্রোয়িং চ্যালেঞ্জ মানে হচ্ছে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, ক্রমবর্ধমান হুমকি বা ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, যেটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে গত সাম্প্রতিক বছরগুলোতে। আচ্ছা, ইন এগ্রিকালচার, এগ্রিকালচারে মানে বাংলাদেশ গত কয়েক দশক বা বাংলাদেশ বলছে যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে কার? গ্রোয়িং চ্যালেঞ্জ। গ্রোয়িং মানে ক্রমবর্ধমান, চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জই আমরা পড়ি। চ্যালেঞ্জ ইন এগ্রিকালচার, এগ্রিকালচারে মানে হচ্ছে কৃষিতে, কৃষিতে 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 হচ্ছে গত কয়েক বছর ধরে বাংলাদেশ কি হচ্ছে? ক্রমবর্ধমান সমস্যার সম্মুখীন হচ্ছে। মানে এটা আমি বলছি কিভাবে করব। তারপরে কি বলছে দেখেন, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে। ডিউ টু মানে কি? ডিউ টু মানে হচ্ছে কারণে, আর ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ গত কয়েক দশকে বা বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে, যেখানে রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক বছরগুলোতে কি হচ্ছে? প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কেন? কারণ যে কোনো লাইন থেকে আপনাকে কোশ্চেন করবে, তাই প্রত্যেকটা লাইন বোঝা দরকার। হ্যাঁ, ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এখন এইটা আমরা অনুবাদের ক্ষেত্রে, যদি আমাদের অনুবাদ থাকে তাহলে আমরা অনুবাদটা আসলে কিভাবে করি? সাম্প্রতিক বছরগুলোতে এই পর্যন্ত অনুবাদ করে আমরা ছেড়ে দিই। তারপরে কি একটা সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট বাংলাদেশ, এই সাবজেক্টের কথাটা আমরা বলে দিই। সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, আর ভার্বটা আমরা এখন বলবো না, লাস্টে দেখবো যে কোথায় প্রিপোজিশন আছে। যে দেখেন, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের কারণে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে, এই যে দেখেন আরেকটা প্রিপোজিশন আছে, এগ্রিকালচারে মানে হচ্ছে কৃষিতে। তারপরে কি বলছে? কৃষিতে গ্রোয়িং চ্যালেঞ্জ মানে হচ্ছে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কৃষিতে। তারপরে কি? হ্যাজ ফেসড, হ্যাজ ফেসডটা কিন্তু আমরা পরে বলছি, মুখোমুখি হচ্ছে। তার মানে ঘটনাটা কি? আপনি যখন ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন, তার সঠিক অনুবাদের একটা সিস্টেম হচ্ছে, এটা বাংলাদেশে কেউ দেখায় না, আপনাকে বলে পিছন দিক থেকে অনুবাদ করো। পিছন দিক থেকে কোনো অনুবাদ হবে না, পিছন দিক থেকে কোনো অনুবাদ হবে না। আপনি ফার্স্ট অফ অল পিছন দিকে দেখবেন কোথায় প্রিপোজিশন আছে, শেষ প্রিপোজিশন কোথায়, শেষ প্রিপোজিশন থেকে অনুবাদ করবেন। দেখেন, ডিউ টু হচ্ছে আমার শেষ প্রিপোজিশন। যদি আপনি এইভাবে বলেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মানে কি? জলবায়ু পরিবর্তনের কারণে। ইন এগ্রিকালচার কৃষিতে গ্রোয়িং চ্যালেঞ্জ, গ্রোয়িং চ্যালেঞ্জ মানে হচ্ছে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। তাহলে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, কৃষিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। বাংলাদেশ, এই যে বাংলাদেশটা তো আগে বলে নিতে হবে, সাবজেক্টটা আগে বলে নিতে হবে, সাবজেক্টটা আগেই বলতে হবে। বাংলাদেশ গত কয়েক দশক ধরে কৃষিতে কি হচ্ছে? ফেস, হ্যাজ ফেস, মুখোমুখি হচ্ছে। এইভাবে উল্টা করে না, শেষ প্রিপোজিশন থেকে শুরু করে তারপরে অনুবাদ করতে করতে যেতে হবে। তো এইখানেও আমাদের দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া আছে। এই যে দেখেন সাবজেক্ট, আর এই যে দেখেন ভার্ব। আমাদের যারা ইংলিশ রিটেন কোর্স করেন তারা সবাই জানেন যে সাবজেক্ট আর ভার্বটাই শুধুমাত্র পাশাপাশি বসবে, আর কোনো জিনিস পাশাপাশি বসবে না। যেমন হচ্ছে দেখেন গ্রোয়িং চ্যালেঞ্জ, গ্রোয়িংটা আমার অ্যাডজেক্টিভ। দেখেন আপনি কখনো পড়েছেন সাবজেক্ট ভার্ব এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে না? তাহলে গ্রোয়িং চ্যালেঞ্জটা হচ্ছে আমার অবজেক্ট, পুরোটা ধরে একটা অবজেক্ট, বাট গ্রোয়িংটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ আর চ্যালেঞ্জটা হচ্ছে আমার নাউন। ইন এগ্রিকালচার, ইন এগ্রিকালচার হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজকে বলা হয় প্লেস অফ অ্যাডভার্ব। এই প্রিপোজিশনাল ফ্রেজকে বলা হয় প্লেস অফ অ্যাডভার্ব। আর এই যে দেখেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এইটাও আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ, কজ মানে কারণ। এইভাবে মানে স্ট্রাকচার গুলো সাজিয়েছে কিভাবে? সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রাখতে হবে, এইভাবে স্ট্রাকচার সাজাইছে। বাকিগুলো দেখেন আপনি পৃথিবীতে যত রকমের স্ট্রাকচার পড়েছেন তার একটার সাথেও এই স্ট্রাকচারের কোনো মিল নেই এখন পর্যন্ত। আসেন আমরা নেক্সটে চলে যাই। এরপরে লক্ষ্য করেন রাইজিং টেম্পারেচারস। রাইজিং টেম্পারেচারস মানে কি? রাইজিং টেম্পারেচারস মানে হচ্ছে, রাইজিং টেম্পারেচারস মানে হচ্ছে
ক্রমবর্ধমান উষ্ণতা, মানে উষ্ণতা বৃদ্ধি, মানে গরম, গরমকে বলা হচ্ছে টেম্পারেচার। তাহলে উষ্ণতা বৃদ্ধি করছে, কি রাইজিং মানে কি বৃদ্ধি করা, তাহলে উষ্ণতা বৃদ্ধি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া রাইজিং তো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে তো নাউন বসবে না, এটা তো আপনি ইংলিশ রিটেন ক্লাসে দেখিয়ে দিয়েছেন যে ইনট্রানজিটিভ ভার্বে পরে নাউন বসবে না। শুনেন, এটা ইনট্রানজিটিভ ভার্ব না। এই যে দেখেন রাইজিং টেম্পারেচারস, এইটা একটা নাউন ফ্রেজ, পুরোটা নিয়ে একটা হচ্ছে নাউন ফ্রেজ তৈরি হয়েছে। এখানে ওই রুলস নাই, কারণ এটা একটা পুরোটা নাউন ফ্রেজ। তাহলে কি বলতেছে, রাইজিং টেম্পারেচারস মানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, তারপরে কি ইররেগুলার রেইনফল, ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত, রেইনফল মানে হচ্ছে বৃষ্টি, অনিয়মিত বৃষ্টি। তাহলে অনিয়মিত বৃষ্টি এন্ড কি বলছে, ফ্রিকুয়েন্ট ফ্লাডস। আমরা যখন এই নিউজ পেপার পড়তে যাই তখন দেখি ফ্লাডস এর আগে ফ্রিকুয়েন্ট যুক্ত করা, তার মানে ফ্রিকুয়েন্ট ফ্লাডস মানে হচ্ছে ঘন ঘন বন্যা। তারপরে কি, এই যে দেখেন, তাহলে আমার সাবজেক্ট কত বড়, এইখান থেকে শুরু করে এই এতগুলা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্ট একসাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে এখানে দেখেন হ্যাভ বসেছে, এখানে হ্যাজও তো বসতে পারতো, হ্যাজ কেন বসলো না, কারণ অনেকগুলা সাবজেক্ট, যেমন রাইজিং টেম্পারেচারস, ইররেগুলার রেইনফল এন্ড ফ্রিকুয়েন্ট ফ্লাডস, অনেকগুলা সাবজেক্ট বসার কারণে এখানে হ্যাভ বসেছে। হ্যাভ রিডিউসড, কি বলছে, হ্যাভ রিডিউসড মানে হচ্ছে কমিয়ে দেওয়া, কমিয়ে দিয়েছে। হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসেছে, কমিয়ে দিয়েছে। কি কমিয়ে দিয়েছে, ক্রপ প্রোডাক্টিভিটি, ক্রপ প্রোডাক্টিভিটি, ক্রপ মানে হচ্ছে ফসল, আর প্রোডাক্টিভিটি মানে হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে ফসলের উৎপাদনশীলতা কমিয়ে দিয়েছে। কিভাবে, ইন ম্যানি রুরাল এরিয়াস, অনেক, রুরাল মানে হচ্ছে গ্রাম অঞ্চলে, অনেক গ্রাম অঞ্চলে হচ্ছে কি কমিয়ে দিয়েছে, এই যে ক্রপসের উৎপাদন ক্ষমতা কমিয়ে দিয়েছে। কি কি কমিয়ে দিয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার রাইজিং টেম্পারেচার, উষ্ণতা বৃদ্ধি বা গরম বৃদ্ধি, ইররেগুলার রেইনফল মানে হচ্ছে অনিয়মিত বৃষ্টিপাত, এবং হচ্ছে বন্যা। এই তিনটা জিনিস আমাদের ক্রপ কাল্টিভেশন, ক্রপ প্রোডাক্টিভিটি মানে হচ্ছে ফসলের উৎপাদনশীলতা কমিয়ে দিয়েছে। হ্যাভ রিডিউস, কমিয়ে দিয়েছে। কয়টা জিনিস, 3টা জিনিস, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এখন এটাকে কিভাবে সুন্দর করে অনুবাদ করবেন, দেখেন, যদি আমি বলছি এটা আপনাদের অনুবাদ নাই, কিন্তু আপনারা যদি এটার অর্থটা সুন্দর করে বুঝতে চান, তাহলে ফার্স্টে এই রাইজিং টেম্পারেচার এটা ধরবেন, সাবজেক্ট গুলাকে জেনে নেবেন। ইররেগুলার রেইনফল এটা একটা সাবজেক্ট, এন্ড ফ্রিকুয়েন্ট ফ্লাডস, 3টা সাবজেক্ট একসাথে যুক্ত হয়েছে। যারা আমাদের পেইড ব্যাচে আছেন, গত ক্লাসে আমরা 3টা সাবজেক্টকে একসাথে যুক্ত করেছিলাম। গত ক্লাসে আমরা 3টা ফ্রিকুয়েন্ট অর্থ হচ্ছে ঘন ঘন, ফ্রিকুয়েন্ট অর্থ হচ্ছে ঘন ঘন, ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন। আমরা বলি না যে ফ্রিকুয়েন্ট স্পোকেন মানে হচ্ছে ঘন ঘন কথা বলা, সেটাই হচ্ছে ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, ঘন ঘন বন্যা, ঠিক আছে। তো রাইজিং মানে বৃদ্ধি পাওয়া, ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন, আর ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত। তো এই 3টা আমাকে জানতে হবে, ঠিক আছে। সো দেখেন, এগুলো কিন্তু আমরা লিখেছি, আমাদের রিটেন ব্যাচে যারা আছেন তারা কিন্তু এগুলো অলরেডি লিখতেই পারেন, সমস্যা নাই। রাইজিং টেম্পারেচারস, ইররেগুলার রেইনফল, আর কি ফ্রিকুয়েন্ট ফ্লাডস মানে ঘন ঘন বন্যা। কি করেছে, 3টা জিনিস একসাথে কি করেছে, হ্যাভ রিডিউস করেছে। কি রিডিউস করেছে, ক্রপ প্রোডাক্টিভিটিকে রিডিউস করে দিয়েছে, মানে ফসলের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, ইন ম্যানি রুরাল এরিয়াস। অনুবাদের ক্ষেত্রে প্রথমে সাবজেক্টটা পড়ে নেবেন, এই ভার্বটাকে রেখে দিবেন হাতে, ভার্বটাকে কি করব, হাতের মধ্যে রেখে দিব, রেখে দিয়ে এটাকে পরে বসাবো। যেমন প্রথমে কি বললেন, যে উষ্ণতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, আর ফ্রিকুয়েন্ট ফ্লাডস মানে হচ্ছে, এটা তো আপনি বুঝতে পারবেন, ফ্রিকুয়েন্ট ফ্লাড মানে হচ্ছে ঘন ঘন কি বন্যা। ম্যানি, এই যে দেখেন এখন প্রিপজিশন কোথায় আছে, একদম শেষে আছে, এই যে দেখেন, ইন ম্যানি রুরাল এরিয়াস, অনেক মানে হচ্ছে গ্রামীণ এরিয়াতে, অনেক গ্রামীণ জায়গাগুলোতে। রুরাল এরিয়া মানে হচ্ছে গ্রামীণ এরিয়া, গ্রামীণ জায়গাগুলোতে কি বলছে, উৎপাদনশীলতা কমিয়ে দিয়েছে। তারপরে ভার্ব বসাবেন, উৎপাদনশীলতা, এই যে দেখেন ফসলের উৎপাদনশীলতা, এটা বললাম, তারপরে এটা বললাম, তারপরে যা বললাম হ্যাভ রিডিউস। তাহলে ভার্ব কোথায় বসাবেন, বাক্যের একদম শেষে, বাংলা বাক্যের একদম শেষে,
বাংলা করতে গেলে ভার্বকে হাতে রেখে দিবেন। ওই যে আমরা গতদিন বলছিলাম না যে আপনি যদি 25 আর 15 যোগ করেন তাহলে 25 আর 15, 5 আর 5 কত হয়? 5 5 10, 10 শূন্য হাতে থাকে 1। এইটাই হচ্ছে সেই 1। এটাকে বাংলা করার সময় এটাকে হাতে রেখে দিবেন, ব্যাস। তাহলে এইভাবে আপনারা এটা করতে পারবেন। আর এটা কোন টেন্সে করা আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে। তারপরে দেখেন ফার্মার্স ইন কোস্টাল ডিস্ট্রিক্টস। দেখেন ফার্মার মানে হচ্ছে কৃষক, আর কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়। কোস্টাল মানে কি? উপকূলীয়। তাহলে ডিস্ট্রিক্ট মানে কি? জেলা। তাহলে উপকূলীয় জেলা। এটাকে অনুবাদ করার সিস্টেম হচ্ছে পুরোটা নিয়ে একটা সাবজেক্ট। এই পুরোটা নিয়ে একটা সাবজেক্ট। কিভাবে সাবজেক্ট? ফার্মারটা হচ্ছে মেইন সাবজেক্ট, এর সাথে একটা প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত করে দেওয়া হয়েছে, ইন কোস্টাল ডিস্ট্রিক্ট। এই প্রিপজিশনালটাকে যুক্ত করে পুরোটাকে সাবজেক্ট বানাইছে। এখন এটা কিভাবে আপনারা বলবেন? এই যে প্রিপজিশন, এইটা আগে বলতে হবে যে উপকূলীয় জেলাগুলোতে কৃষকরা, উপকূলীয় জেলাগুলোতে কি? কৃষকরা। ঠিক আছে? উপকূলীয় জেলাগুলোতে, এই যে দেখেন কোস্টাল ডিস্ট্রিক্ট, উপকূলীয় জেলাগুলোতে, এই যে দেখেন ইন মানে কি? তে, কৃষকরা। কৃষকরা কি করেছে? আর পার্টিকুলারলি ভালনারেবল, মানে কৃষকরা হচ্ছে পার্টিকুলারলি মানে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। ভালনারেবল মানে কি? ঝুঁকিতে থাকা, বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। এখানে দেখেন এজ মানে কি? বলেন তো এজ মানে কি? এজ মানে হচ্ছে 3টা অর্থ বোঝায়। বলেন তো কি কি? এজ মানে 3টা অর্থ বোঝায়। এখানে কোনটা আর অন্য সময় কোনটা, 3টা অর্থই আপনাকে জানতে হবে। দেখেন এজ মানে হচ্ছে, এইটা মাথায় রাখেন, এজ মানে হচ্ছে কারণ। এখানে যেটা আছে সেটা মানে হচ্ছে কারণ। এজ মানে হচ্ছে যেহেতু। এজ মানে হচ্ছে হিসাবে। হিসাবে। এখন এই অ্যাজটা যদি সেন্টেন্সের একদম শুরুতে বসে তাহলে অর্থ আসবে যেহেতু। তাহলে অর্থ আসবে কি? যেহেতু। সেন্টেন্সের একদম শুরুতে যদি আপনি অ্যাজ বসান তাহলে অর্থ আসবে কি? যেহেতু। এটা কি সেন্টেন্সের শুরুতে আছে? সেন্টেন্স তো শুরু হয়েছে ফার্মার হিসাবে, ফার্মারটা শুরুতে আছে সেন্টেন্সের। তাহলে অ্যাজ মানে কি? যেহেতু। কখন? যখন এটা সেন্টেন্সের একদম শুরুতে থাকতো। ফার্মারের যদি আগে থাকতো তাহলে যেহেতু কথা আসতো। আচ্ছা, অ্যাজ মানে হিসাবে যদি এরপরে একটা নাউন থাকে, যদি এরপরে একটা কি নাউন থাকে। এখন আপনি বলতে পারেন অ্যাজ, এই যে সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার মানে লবণাক্ততা, লবণাক্ত পানি যেটাকে বলা হয়। তো লবণাক্ত পানি এইটা তো, কিন্তু না, এটা আরেকটা সেন্টেন্স। এই যে দেখেন একটা সাবজেক্ট, এই যে দেখেন একটা সাবজেক্ট, এই যে দেখেন একটা ভার্ব, এই যে দেখেন একটা সাবজেক্ট। সল্ট ওয়াটার মানে কি? লবণাক্ত পানি, লবণাক্ততা যেটাকে বলা হয়, লবণাক্ত পানি, সল্ট ওয়াটার। আর এই যে দেখেন এটার ভার্ব এখানে আছে। তার মানে এইটা আরেকটা সেন্টেন্স আর এইটা আরেকটা সেন্টেন্স। তাহলে এজ যখন দেখবেন আরেকটা সেন্টেন্সের আগে বসেছে তখন অর্থ দাঁড়াবে কারণ। আর যখন দেখবেন শুধু একটা নাউন আছে এজ এর আগে তখন এটার অর্থ দাঁড়াবে হিসাবে। এজ আ ম্যান, এজ আ অনেস্টি, অনেস্ট ম্যান, এজ আ অনেস্ট ম্যান। এই যে দেখেন আমি এখানে যদি লিখি এজ আ অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান মানে হচ্ছে কি? হিসাবে, একজন সৎ ব্যক্তি হিসাবে, একজন সৎ ব্যক্তি হিসাবে। কেন? কারণ দেখেন এইটা জাস্ট, এইটা কোনো সেন্টেন্স না, এটা একটা শব্দ, তাই শব্দের আগে বসেছে, এই জন্য অ্যাজ মানে হচ্ছে হিসাবে। তো অ্যাজ এর 3টা কারণ। এখানে অ্যাজ মানে হচ্ছে কারণ, এখানে কি? অ্যাজ মানে হচ্ছে কারণ। কারণ এটা একটা সেন্টেন্স, এর আগে আরেকটা সেন্টেন্স আছে, 2টা সেন্টেন্স। আর এটা এখন কনজাংশন, এটা এখন কি হয়ে গেছে? কনজাংশন হয়ে গেছে। তাহলে অ্যাজ মানে যে একটা শিখবেন তা কিন্তু শিখবেন না। অ্যাজ মানে যে একটা শেখা, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে হিসাবে, অ্যাজ মানে কারণ। কখন কারণ? 2টা সেন্টেন্স একসাথে যুক্ত হইলে অ্যাজ দিয়ে, অ্যাজ মানে কারণ। অ্যাজ মানে যেহেতু যখন সেন্টেন্সের শুরুতে থাকবে। অ্যাজ হিসাবে কখন হবে? যখন দেখবেন একটা নাউনের আগে শুধুমাত্র বসে আছে, কোনো সেন্টেন্সের আগে না, এটা পুরো একটা সেন্টেন্সের আগে বসে আছে। এটা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছেন? একটু কমেন্টস করে জানাবেন। স্যার উত্তর সহ লিখে দিয়ে সমাধান করেন, বুঝতে ভালো হবে আমাদের। আচ্ছা, প্রশ্ন লিখে তার উপরে উত্তর দেন। না, আমি প্রশ্ন রেখেছি, এই যে আগে আমি এখান থেকে আপনাকে পড়াচ্ছি, এন্ড দেন আমি এই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে
শেয়ার করব। আগে আমার নিয়মে আসেন, পরে আপনার নিয়মেও আসবো, সমস্যা নাই। আপনি আগে এই নিয়মে আসেন। ধরেন এইটা একটা প্রশ্ন, এখন যদি আমি এইটা পড়ায় ওইখানে যাই তাহলে আপনি বুঝে নেবেন। সো আপনি বুঝে নেওয়া যাবে না। আমি দেখাচ্ছি এইখান থেকে ওইখানে যাব কি করে, সেটা একটু পরে দেখাই। এইখান থেকে ওইখানে যাব, জাস্ট আপনি একটু জাস্ট প্রত্যেকটা লাইনের উপরে গুরুত্ব দেন। প্রত্যেকটা লাইনে একটা করে প্রশ্ন তৈরি করেছি, প্রত্যেকটা লাইনের উপরে একটা করে প্রশ্ন তৈরি করেছি। জাস্ট একটু গুরুত্ব দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাজ সল্ট ওয়াটার ইন্ট্রুশন, এটাকে বলা হয় ইন্ট্রুশন, মানে হচ্ছে অনুপ্রবেশ করা। তাহলে কারণ সল্ট ওয়াটার কি করেছে, অনুপ্রবেশ করেছে। কোথায় অনুপ্রবেশ করেছে? অনুপ্রবেশ করেছে আর কি কোথায়? ড্যামেজ করে দিয়েছে। ইন্ট্রুশন ড্যামেজ করে দিয়েছে ফার্টাইল ল্যান্ডকে ড্যামেজ করে দিয়েছে, মানে হচ্ছে আপনার যে উর্বর জমি, সেই উর্বর জমিকে নষ্ট করে দিয়েছে এই সল্ট ওয়াটার ইন্ট্রুশনস। মানে হচ্ছে লবণাক্ত পানি ইন্ট্রুশন, অনুপ্রবেশের কারণে ড্যামেজ হয়ে গেছে ফার্টাইল ল্যান্ড অ্যান্ড লিমিটস রাইস কাল্টিভেশনস। মানে হচ্ছে কাল্টিভেশনটা কি হয়েছে, বা কাল্টিভেশন মানে হচ্ছে উৎপাদন করা বা চাষাবাদ করা। যেই রাইস বা ধানটা হচ্ছে কি হয়ে গেছে, লিমিটেশনের মধ্যে চলে এসেছে। জাস্ট এইটা দেখেন, এইখান থেকেও আমি একটা কোশ্চেন করেছি। জাস্ট এখন যখন আমি প্রশ্নটা পড়াবো আপনাকে, আপনি খুব সুন্দর করে বলতে পারবেন। ধরেন এখানে আমি বলছি যে ফার্মার ইন কোস্টাল ডিস্ট্রিক্টস, মানে হচ্ছে উপকূলীয় জেলাগুলোর ফার্মাররা আর পার্টিকুলারি ভুলনারেবল, মানে হচ্ছে মানে বিশেষভাবে কি হয়েছে, ঝুঁকিতে আছে। কারণ কেন? কারণ সল্ট ওয়াটার মানে হচ্ছে লবণাক্ত পানি, ইন্ট্রুশন মানে হচ্ছে অনুপ্রবেশ করেছে, ড্যামেজ করে দিয়েছে ফার্টাইল মানে উর্বর, আর ল্যান্ড মানে জমি, উর্বর জমিকে, এন্ড লিমিট করে দিয়েছে রাইস কাল্টিভেশনকে। বুঝতে পেরেছেন? মানে এই যেই অর্থটা আছে, সেই অর্থটার অর্থ হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি একভাবে আপনাকে দেখাইছে একজন, তো ওইটাতে ধরে বসে আছেন, এই জন্য মনে হচ্ছে যে ওইভাবে মনে শিখতে হয় না। ওইভাবে শিখতে হয় না, আগে এইটা পড়ে নেন, তারপরে ওইটা শেখেন। না হলে ওইখানে প্রশ্ন পড়ে উত্তর খুঁজতে গেলে অনেক সময় লাগবে। হয়তো এখানে দ্রুত হবে, পরীক্ষার হলে দেখবেন যে প্রশ্ন পড়ে উত্তর খুঁজতে যাবেন অনেক দ্রুত, অনেক স্লো, অনেক সময় লেগে গেছে। অনেক সময় লাগানো যাবে না, জাস্ট একবার করে আবঝা করে পড়ে যান, তারপর আমরা সময় দেখেন কত দ্রুত কাজ করছে। আচ্ছা, এবার দেখেন অ্যাকর্ডিং টু এক্সপার্ট, মানে হচ্ছে বিশেষজ্ঞদের মতে কি বলছে, অ্যাবাউট মানে প্রায় 30%, মানে হচ্ছে 30% অফ অ্যারাবল ল্যান্ড, মানে হচ্ছে 30% অফ অ্যারাবল ল্যান্ড, মানে 30%। অ্যারাবল মানে হচ্ছে আবাদযোগ্য জমি। 30% অফ অ্যারাবল ল্যান্ড ইন সাউদার্ন বাংলাদেশ, মানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 30% জমি আবাদযোগ্য জমি। অ্যারাবল ল্যান্ড মানে হচ্ছে আবাদযোগ্য জমি। ইজ অ্যাট রিস্কের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? রিস্কের মধ্যে, ঝুঁকিতে আছে। অফ স্যালিনিটি, কিসের? স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততার ঝুঁকিতে আছে, মানে স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততার ঝুঁকির মধ্যে আছে। উইদিন দ্য নেক্সট 2 decades, মানে হচ্ছে 20 বছরের মধ্যেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল, 20 বছরের মধ্যেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল কি লবণাক্ত ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এই যে দেখেন কোথায় দক্ষিণাঞ্চল লেখা আছে, সাউদার্ন বাংলাদেশ। এই যে দেখেন সাউদার্ন মানে হচ্ছে দক্ষিণাঞ্চল। যদি আমাদেরকে বলা হতো সাউদার্ন না বলে আমাদেরকে যদি বলা হতো যে ইস্টার্ন, তাহলে বলতাম পূর্বাঞ্চল, ওয়েস্টার্ন পশ্চিমাঞ্চল। আর যদি আমাদেরকে বলা হতো নর্দার্ন, তাহলে উত্তরাঞ্চল। সো দক্ষিণাঞ্চল সব থেকে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশের। কিসের? লবণাক্ততার ঝুঁকিতে আছে। জাস্ট এইভাবে একবার করে আমরা আবঝা পড়ে এবার প্রশ্ন দেখে আবার এখানে আসবো। প্রশ্ন দেখে কি করব? আবার এখানে আসবো, এসে আমরা প্রশ্নটা খুঁজে বের করে ফেলবো, উত্তরটা খুঁজে বের করে ফেলবো। ঠিক আছে কি? উত্তরটা খুঁজে বের করে ফেলবো। দেখেন, টু অ্যাডাপ্ট টু দিস চেঞ্জ। আচ্ছা, যদি আমরা এর পরিবর্তনগুলো গ্রহণ করতে চাই, অ্যাডাপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাডাপ্ট টু দিস চেঞ্জ, তাহলে রিসার্চার্স মানে হচ্ছে গবেষকরা বলছে, বা গবেষকরা আর প্রমোটিং মানে হচ্ছে প্রচার করছে। গবেষকরা কি করছে? প্রচার করছে। ক্লাইমেট
রিসাইলেন্ট। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, রিসাইলেন্ট মানে হচ্ছে সহনশীল। রিসাইলেন্ট ক্রপস, ক্লাইমেট রিসাইলেন্ট ক্রপ, জলবায়ু সহনশীল ফসল, জলবায়ু সহনশীল ফসল। ক্রপস ভ্যারাইটিস, ভ্যারাইটিস মানে হচ্ছে জাত। তাহলে আমাদেরকে এখানে বলতেছে যে ক্লাইমেট রিসাইলেন্ট ক্রপস মানে হচ্ছে জলবায়ু, রিসাইলেন্ট মানে সহনশীল, ক্রপস মানে হচ্ছে ফসল, ভ্যারাইটিস মানে হচ্ছে জাত। তার মানে ফসলের জাত। সাচ অ্যাজ মানে হচ্ছে যেমন স্যালাইন, যেমন স্যালাইন টলারেন্ট রাইস মানে হচ্ছে যেই ধানগুলো লবণাক্ত পানিতে চাষ করা যায় সেগুলোকে বলা হয় স্যালাইন টলারেন্ট রাইস। ঠিক আছে, যেগুলো লবণাক্ততার চাষ করা যায়। এন্ড এবং ড্রট, ড্রট মানে কি খরা, ড্রট রেসিস্টেন্ট। ওই যে এখানে আমরা যেমন বললাম না যে কি টলারেন্ট, এটা হচ্ছে একই, এটা সিনোনিম এইটা। রেসিস্টেন্ট। উইট মানে হচ্ছে গম। মানে গবেষকরা বলছে বা গবেষকরা প্রচার করছে এমন সকল ধান ও গমগুলো, গমের জাতগুলো যা হচ্ছে লবণাক্ত পানিতে চাষ করা যায় অথবা খরা অঞ্চলে চাষ করা যায়। এই যে আপনি দেখতে পারলেন যে এইখানে কিছু লবণাক্ত কিসের মধ্যে বা খরা বা লবণাক্তর মধ্যে যেই ধান আর গমগুলা চাষ করা যায়, এই ধান আর গমগুলার নামও আপনাকে একটু জেনে রাখতে পারলে বেটার হয়। যেমন এই যে এখানে দেখেন কিছু গম আছে, যেমন ধান 65, 66, 67, এগুলো 68 থেকে 69, এই 68 ও 69, এগুলো সব আমরা লবণাক্ত পানিতে চাষ করতে পারছি। ঠিক আছে, মানে এরকম বোঝাচ্ছে আর কি। তবে সব থেকে বেশি এই যে ধান হচ্ছে 40, 41, 53, 54, এগুলো হচ্ছে লবণাক্ত পানিতে চাষ করা যায়। এগুলো হচ্ছে লবণাক্ত পানিতে চাষ করা যায়। ঠিক আছে, প্রজনন পর্যায়ে মানে এগুলো হচ্ছে গবেষকদের তথ্য মতে। ধান 78, এটাও আমাদের লবণাক্ত পানিতে চাষ করা যায়। ঠিক আছে, তো এটাই বলতেছে যে এগুলো হচ্ছে লবণাক্ত, আর এগুলো হচ্ছে গম। এই যে এই গমগুলোর নামগুলো এখানে দেওয়া আছে, এগুলো এখান থেকে আপনি কালেক্ট করবেন কোন কোন গমগুলো হচ্ছে লবণাক্ত অথবা খরা অঞ্চলে চাষ করা যায়। এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা জাস্ট একটু দিয়ে রাখি, তারপর আমরা প্রশ্নতে যাই। আবার যখন ফিরবো তখন কিছু এটা সহজ হয়ে যাবে। যদি আমরা প্রশ্নতে যেয়ে আবার ফিরি তাহলে তখন এটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। এখানে দেখেন গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, প্রজেক্টস সরকার হচ্ছে একটা প্রকল্প ছেড়েছে। আর অলসো কি বলছে, আর অলসো মানে হচ্ছে মানে এই প্রজেক্টটা কি করবে, আর অলসো এনকারেজিং। গভর্নমেন্ট যে প্রজেক্টটা ছেড়েছে, এই যে আপনাদের যে জব, এই জবগুলোর ক্ষেত্রেও এরকম প্রজেক্ট আছে। প্রজেক্টস আর অলসো এনকারেজিং ফার্মারদেরকে কি করছে, উৎসাহিত করছে। মানে হচ্ছে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোও ফার্মারদেরকে উৎসাহিত করছে। কিসে উৎসাহিত করছে, টু ইউজ মডার্ন ইরিগেশনস। দেখেন টু ইউজ মানে কি, ব্যবহার করতে। আমরা যদি বলতাম যে টু স্লিপ, তার মানে কি ঘুমাতে। যদি আমরা বলতাম টু ইট মানে কি খেতে, টু গো মানে কি যেতে। তো এইভাবে টু ইউজ মানে কি ব্যবহার করতে। কি ব্যবহার করতে, মডার্ন ইরিগেশনস মানে হচ্ছে আধুনিক সেচ ব্যবস্থা, সিস্টেম, আধুনিক সেচ ব্যবস্থা। এন্ড অর্গানিক ফার্টিলাইজার্স, আর কি বলতেছে অর্গানিক ফার্টিলাইজার। মানে অর্গানিক ফার্টিলাইজার মানে এমন না যে এটা হচ্ছে সার উৎপাদন, সার ব্যবহার করতে বলেছে। অর্গানিক সার যেটাকে বলা হচ্ছে সেটাকে হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, মানে হচ্ছে একদম অর্গানিক আসল যে সার, সেই সার ব্যবহার করতে বলা হয়েছে। দ্যাট মানে হচ্ছে যা, ক্যান ইমপ্রুভ, যা ইমপ্রুভ করতে পারবে। কি কি ব্যবহার করতে বলা হয়েছে দেখেন, সেচ প্রকল্প, আধুনিক সেচ প্রকল্প আর অর্গানিক ফার্টিলাইজার। এই দুইটা যদি আপনি ব্যবহার করতে পারেন তা ইমপ্রুভ করবে। কি কাকে ইমপ্রুভ করবে, সয়েল হেলথ মানে হচ্ছে মাটির উর্বরতা। হেলথ মানে এখানে হচ্ছে হেলথ মানে তো আমরা সবাই জানি স্বাস্থ্য, তাই না? তো এখানে হচ্ছে সয়েল হেলথ মানে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। দ্যাট ক্যান ইমপ্রুভ সয়েল হেলথ, মাটির উর্বরতা বৃদ্ধি করবে। কোন দুইটা জিনিস, সেটা হচ্ছে মডার্ন ইরিগেশন মানে আধুনিক সেচ প্রকল্প, আর হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, আর হচ্ছে সার ব্যবহার। অর্গানিক যে সার, সেই সারের কথা বলা হচ্ছে। আসল সার ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। এই দুইটা জাস্ট আমরা এটা জেনে রাখি, এটা আমাদের প্রশ্নে আছে। মেনহুইল এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনস আছে
তারা কি করেছে দেখেন, এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর কথা বলা আছে। তাই এই যে দেখেন, অর্গানাইজেশনস হ্যাভ স্ট্রেটস মানে হচ্ছে চাপ দিয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কি করেছে, চাপ দিয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ইনভেস্টিং ইন আর্লি ওয়ার্নিং সিস্টেমস, মানে এরা চাপ দিয়েছে কিসের উপরে, আর্লি ওয়ার্নিং সিস্টেম। ওয়ার্নিং মানে হচ্ছে পূর্বাভাস সিস্টেমের উপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো বেশি চাপ দিয়েছে। কিসের জন্য চাপ দিয়েছে, ফর ফ্লাডস মানে হচ্ছে ফ্লাডস আসার আগেই যাতে মানুষকে জানানো যায় যে ভাই ফ্লাডস আসতে পারে, বন্যা আসতে পারে, এই বিষয়ের উপরে চাপ প্রদান করতে, এই বিষয়ের উপরে গুরুত্ব প্রদান করতে চাপ দিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কৃষকদের জন্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো। এবং এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কোনগুলো, আমরা এইখান থেকে দেখতে পারি যে এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে চাপ প্রদান করেছে, এটা তথ্য, এটা আপনাদের না, এটা আইবি এর জন্য যারা পড়বে তাদের। হ্যাঁ, তো এটা আমি পড়াইলাম না, জাস্ট এখানে তথ্যটা দেওয়া আছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা চাপ প্রদান করছে এটা কোথায় কোথায় প্রকাশ হয়েছে, এগুলো আইবি এর জন্য। হ্যাঁ, আপাতত এগুলো আইবি এর জন্য, আমরা আইবি তে তো যাচ্ছি না এখন, কেবল আমরা হচ্ছে নরমালি একটু দেখার চেষ্টা করছি। ফর ফ্লাডস আগে থেকে, সাইক্লোন মানে ঝড়ের পূর্বাভাস, বন্যার পূর্বাভাস, হ্যাঁ, এগুলো আগে থেকে জানার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো চাপ প্রদান করেছে। টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করতে, এই যে দেখেন টু প্রোটেক্ট, আমরা বললাম না খেতে যেতে ঘুমাতে, প্রোটেক্ট মানে কি, রক্ষা করতে। টু প্রোটেক্ট বোথ মানে উভয়, কাকে কাকে, ক্রপস মানে হচ্ছে ফসল, এবং ফার্মার্স লাইভহুড এবং কৃষকদের জীবনযাত্রাকে মানে হচ্ছে রক্ষা করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কি করেছে, চাপ প্রদান করেছে বা গুরুত্ব দিয়েছে কিসের উপরে, আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপরে। আর্লি ওয়ার্নিং মানে, আর্লি মানে হচ্ছে পূর্বাভাস, আর্লি ওয়ার্নিং মানে হচ্ছে পূর্বাভাস সিস্টেমের উপরে চাপ প্রদান করতে বলা হয়েছে, বা ইনভেস্ট করতে বলা হচ্ছে। ইনভেস্ট মানে হচ্ছে অর্থ বিনিয়োগ করতে বলা হয়েছে, এটা বাংলাদেশেও বলা হয়েছে, বাংলাদেশের বাইরে যতগুলো অর্গানাইজেশন আছে সবাইকেই বলা হয়েছে যে এমন কিছুর উপরে বিনিয়োগ করতে যেটা ফ্লাড আসার আগে মানে হচ্ছে বন্যা সাইক্লোন আসার আগে, যাতে কৃষকদেরকে জানানো যায় যে এখন আর এই সময় বন্যা বা এই সময় সাইক্লোন হবে, তাহলে কৃষকরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো এর জন্য বাংলাদেশকেও চাপ প্রদান করেছে। ঠিক আছে, এখানে দেখেন অলদো দ্য চ্যালেঞ্জ আর সেভিয়ার, অলদো মানে কি, যদিও, দ্য চ্যালেঞ্জ আর সেভিয়ার, চ্যালেঞ্জটা হচ্ছে খুবই মারাত্মক বা খুবই কঠিন। ম্যানি এগ্রিকালচারাল কমিউনিটিস, অনেক ধরনের এগ্রিকালচারাল মানে কৃষক কমিউনিটি, কৃষক জাতি, অনেক কৃষক জাতি কি করেছে, আর শোয়িং দেখিয়েছে, শোয়িং স মানে হচ্ছে দেখা, দেখেছিল, যদি আমি সি বলতাম সি মানে হচ্ছে দেখা, স মানে হচ্ছে দেখিয়েছিল, এটা পজিটিভ ভার্ব, দেখিয়েছে কি বলছে, রিসাইলেন্স মানে অনেক কৃষকরা, যদিও এটা খুবই কঠিন একটা কাজ, কিন্তু অনেক এগ্রিকালচারাল কমিউনিটিস, অনেক মানে কি বলে কৃষক সমিতিরা কি করেছে, দেখিয়েছে রিসাইলেন্স প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে দেখিয়েছেন যে এইটাও আমরা প্রতিরোধ করতে পারি। যদিও এটা খুবই কঠিন কাজ, কিন্তু অনেক এগ্রিকালচারাল কমিউনিটিরা এটাকে দেখিয়েছে। আচ্ছা, আমরা প্রশ্ন পড়বো, একটু অপেক্ষা করেন, প্রশ্নটা পড়েই আরো বেশি সহজ হয়ে যাবে। উইথ প্রপার পলিসি মানে হচ্ছে, প্রপার মানে সঠিক, আর পলিসি মানে হচ্ছে নীতি, সঠিক নীতি, সাপোর্ট সঠিক নীতির সহায়তা, এন্ড ইনোভেশনস মানে হচ্ছে উদ্ভাবন, সঠিক নীতির সহায়তা ও উদ্ভাবন, বাংলাদেশ ক্যান ট্রান্সফর্ম, বাংলাদেশ হতে পারে, ট্রান্সফর্ম মানে হতে পারে, কি হতে পারে, ইটস এগ্রিকালচার, বাংলাদেশ করতে পারে ইটস এগ্রিকালচার টু বি মোর ক্লাইমেট স্মার্ট, বাংলাদেশ করতে পারে আরো বেশি ক্লাইমেট স্মার্ট মানে হচ্ছে জলবায়ুর স্মার্ট, জলবায়ুকে আরো বেশি স্মার্ট করতে পারে, এন্ড সাস্টেনেবল মানে দীর্ঘস্থায়ী, ইন দা ফিউচারে বাংলাদেশ যদি এই কাজটা করে। কোন কাজটা, আবারও বলছি, বাংলাদেশ কোন কাজটার কথা বলা হয়েছে, যেই কাজটা করলে বাংলাদেশ এই ফিউচারে যেতে পারবে, সেটা হচ্ছে পূর্বাভাস যদি জানাতে আমরা পারি কৃষকদেরকে, তাহলে বাংলাদেশ আরো বেশি এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, এখন আসেন, এখন আমরা প্রশ্নতে যাব। প্রশ্ন নাম্বার 1, এই দেখেন প্রত্যেকটা লাইন থেকে একটা করে প্রশ্ন করেছি, দেখেন প্রত্যেকটা লাইন আপনি একটা করে কোশ্চেন পাবেন। আচ্ছা, হাউ হ্যাজ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টেড
বাংলাদেশ ইন রিসেন্ট ইয়ার্স। ইন রিসেন্ট ইয়ার্স দেখলেই তো আপনি বুঝে নেবেন, তাই না? আপনাকে এখন আমি প্রশ্নগুলো পড়াচ্ছি, আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাকে প্রশ্নগুলো পড়াচ্ছি। ইন রিসেন্ট ইয়ার্স কোথায় আছে, প্যাসেজের কোথায় আছে, এটা একটু কমেন্টস করে জানান। বই এখন দেওয়া হবে না, হ্যাঁ, বই এখন বিক্রি অফ আছে। নতুন বই যেটা আসবে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর বই, আমি বাংলাদেশের সব থেকে এক্সক্লুসিভ বই তৈরি করতেছি, যেটার পরে আপনার গত 20 বছরে ইনশাল্লাহ নতুন কোনো বই কেনার দরকার নাই এবং কিনবেন না। বই আমারটা কেনার পরে আর কোনো ফ্রি হ্যান্ড রাইটিং বই কিনবেন না ইনশাল্লাহ। এমন বই তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ। এটা আমরা অলরেডি একটা তৈরি করেছি, কিন্তু ওইটাতে আরো বেশি আপডেট করতে পারলে বেটার হয়। হ্যাঁ, আরো বেশি আপডেট করে নিব সেক্টর। হ্যাঁ, জৈব সার, আচ্ছা হ্যাঁ জৈব সার, মানে ওইটাই আমি ভাবতেছি ওইটা কি হবে। ফার্স্ট লাইনে এটা কোথায় আছে? ফার্স্ট লাইনে দেখেন, এই যে দেখেন আমরা ফার্স্ট লাইন খুঁজে পেয়ে যাব। এই যে দেখেন, এই যে কই ফার্স্ট লাইন, এই যে ফার্স্ট লাইন, এই যে দেখেন, এই যে দেখেন ফার্স্ট লাইন আমরা খুঁজে পেয়ে গেছি। কই, এটা না, তার আগেরটা। এই যে ইন রিসেন্ট ইয়ার্স কোথায় আছে? একদম ফার্স্ট লাইনে ছিল না। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে, প্রশ্নটা ছিল এই যে, প্রশ্নটা ছিল হাউ হ্যাজ ক্লাইমেট চেঞ্জ এফেক্টেড বাংলাদেশ ইন রিসেন্ট ইয়ার্স। তো আপনি যদি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন, তাও যদি প্রথম লাইনটাই লিখে দিয়ে আসতে পারেন, আপনি মার্কস পাবেন। দেখেন আমি আপনাকে দেখাই মার্কস পাবেন কি করে। দেখেন আমি লাইনটা লিখে দেখাবো, কিন্তু আপনি আপনার মতন করে যদি না পারেন তাহলে কি করবেন? ইন রিসেন্ট ইয়ার্স দিয়ে শুরু করবেন। বাংলাদেশ হ্যাজ ফেসড গ্রোয়িং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কি গ্রোয়িং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? ইন এগ্রিকালচার ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশ কি করছে, মানে হচ্ছে মুখোমুখি হচ্ছে, কিন্তু বলছে বাংলাদেশ কিভাবে এফেক্টেড হচ্ছে, তাই না? তো এখন এটা লিখে দিয়ে আসতে পারলেই আপনি মার্কস পাবেন, কোনো সমস্যা নাই। যে আপনাকে ছোটবেলায় একটা সিস্টেম দেখানো হয়েছে, এই যে প্রশ্ন করেছে, এই যে প্রশ্ন, যে হাউ দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমি হাউটা লিখবো না, আমরা কোনটা লিখবো? এই হ্যাশটাকে ক্লাইমেট চেঞ্জের পরে দেবো, কারণ এটা একটা ভার্ব। তাহলে আগে ক্লাইমেট চেঞ্জটা আমি লিখে ফেলবো, এই যে ক্লাইমেট চেঞ্জ আমি লিখে ফেলবো, এইটা দিলেও হবে। হ্যাঁ, এইভাবে লিখলেও হবে ক্লাইমেট চেঞ্জ। তারপরে কি বলছে? হ্যাজ আছে, তাহলে হ্যাজ, হ্যাজ দিলাম। তারপরে কি আছে? এইখানে বলতেছে যে এফেক্টেড, হাউ এফেক্টেড। আপনি কি এফেক্টেড দিবেন? দিবেন, এফেক্টেড দিয়ে দেন, এফেক্টেড দিয়ে দিলাম। আপনি দিয়ে দিতে পারবেন এফেক্টেড বাংলাদেশ, এই যে বাংলাদেশ আছে, এই যে বাংলাদেশ দিয়ে দিলেন। আমি বাংলাদেশ লিখে দিলাম। হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ লিখে ভুল হয়েছে, সরি। বাংলাদেশ, হ্যাঁ, ইন রিসেন্ট ইয়ার্স। এই যে দেখেন ইন রিসেন্ট ইয়ার্স, এই যে দেখেন, মানে যেভাবে আমাদের লিখতে হয় ইন রিসেন্ট ইয়ার্স, কিন্তু এইখানে কিভাবে এফেক্টেড হয়েছে এটা বলা নাই। এই যে হাউটা আপনি মিসিং করলেন না, কিভাবে এফেক্টেড হয়েছে এটা বলা নাই। এখন এটা কোথায় থাকবে? ভার্বের পরের অংশটা কোথায়? এই যে দেখেন ইংরেজি বাক্যের প্রথম এই বাক্যটা দেখেন, এই বাক্যটা দেখেন, এখানে ভার্ব কোনটা? হ্যাজ ফেসড, এটা ভার্ব ছিল। এর পরে কি আছে? গ্রোয়িং চ্যালেঞ্জ, গ্রোয়িং চ্যালেঞ্জ ইন এগ্রিকালচার, গ্রোয়িং চ্যালেঞ্জ ইন এগ্রিকালচার ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। এইটাই লিখে দিবেন, জাস্ট ভার্বের পরের অংশ থেকে, ভার্বের এই পরের অংশ থেকে, ভার্বের মানে এই যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, তার পরের অংশ থেকে লিখবেন সুন্দর করে। হ্যাঁ, তার পরের অংশ থেকে লিখবেন। এই যে দেখেন, তার পরের অংশ থেকে আমরা লিখে দিলাম ইন রিসেন্ট ইয়ার্স। আচ্ছা, কারণ আপনি এখানে একবার ভার্ব বসাইছেন, এই জন্য আবার বসাতে হবে না। তাহলে ভার্বের পরের অংশতে কি লিখেছিল? গ্রোয়িং চ্যালেঞ্জ, গ্রোয়িং চ্যালেঞ্জ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। মানে যারা আপনারা লিখতে পারেন না তাদের জন্য এটা দেখাইলাম, ঠিক আছে? মানে আমরা যারা লিখতে পারতেছি না তারা এইভাবে লিখে দিব, আর যারা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছেন তাদের সমস্যা নাই, তাদেরকে আমি করাই দেবো ইনশাল্লাহ। তারা ওইটা পারবেন, ওইটা দেখা মতোই আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন। হ্যাঁ, এইটা জাস্ট আমি দেখাইলাম। ইন রিসেন্ট ইয়ার্স, গ্রোয়িং ডিউ টু, ইন রিসেন্ট ইয়ার্স গ্রোয়িং, গ্রোয়িং চ্যালেঞ্জ, সরি চ্যালেঞ্জ মিসিং গেছে, গ্রোয়িং চ্যালেঞ্জ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, গ্রোয়িং চ্যালেঞ্জ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, গ্রোয়িং এর পরে চ্যালেঞ্জ, এটা মিসিং গেছে। হ্যাঁ, গ্রোয়িং চ্যালেঞ্জ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ,
বুঝতে পেরেছেন? দেখেন আমরা আরেকটা দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হবেন। What natural factor have reduced crop productivity in rural areas? এটা হচ্ছে দ্বিতীয় লাইন। আপনি লাইনগুলা খুঁজবেন যে কোথায় বলা আছে রিডিউস এর কথা। মানে আমরা দেখেন ভার্বটা দেখতে পাচ্ছি, ভার্ব দিয়ে খুঁজে বের করা যায় রিডিউস এর কথা কোথায় বলা আছে। দ্বিতীয় লাইনে ছিল রিডিউস, তো ওই লাইনটা লিখে দিলেই হবে। বাট আপনি যদি এইখান থেকেই করতে চান, রিডিউস এর কথা দ্বিতীয় লাইনে লেখা ছিল, বাট আপনি চিন্তা করতেছেন যে আমি এখান থেকে, তো কি কোন তিনটা জিনিস রিডিউস করেছে, এই তিনটা জিনিস আগে নোট করে ফেলেন। এই যে দেখেন এই তিনটা জিনিস আপনাকে নোট করতে হবে। কোন তিনটা জিনিস আপনার মনে আছে? মনে থাকলে একটু জানান কোন তিনটা জিনিস। রিডিউস কোথায় আছে? রিডিউস কোথায় আছে? এই যে রিডিউস আছে এই সেন্টেন্সে। তার মানে এই সেন্টেন্সে তিনটা জিনিস ছিল, একটা হচ্ছে রাইজিং টেম্পারেচারস, ইররেগুলার রেইনফল এন্ড ফ্রিকুয়েন্ট ফ্লাডস। এই তিনটা ছিল, তাই কি না? এই তিনটা জিনিসই তো রিডিউস করে দিয়েছে। তো এই যে হোয়াট এর জন্য এই তিনটা লিখবেন। ওই যে হোয়াট আছে প্রশ্নতে, কি আছে? হোয়াট আছে, হোয়াট এর জন্য ওই তিনটা লিখবেন। এই যে দেখেন এই হোয়াটটা তো আমার মিসিং হয়ে যাবে, তো আমি এই হোয়াটটাকে, হোয়াটের জন্য ওটা লিখবো, পরে লিখবো। কখন লিখবো? দেখেন এখানে দেখেন এই যে ন্যাচারাল, শুধু ন্যাচারাল লিখলে দেখতে সুন্দর লাগে, অসুন্দর লাগে। তার দান ন্যাচারাল, দান দি দিবেন, এই যে দি, দি ন্যাচারাল ফ্যাক্টরস, ওই লাইনটা লিখে দিলেই হবে। কিন্তু আমরা বলছি প্রশ্ন থেকে যদি আপনি লিখতে চান তাহলে এইভাবে লিখবেন, দ্য ন্যাচারাল ফ্যাক্টরস হ্যাভ রিডিউসড। কি বাদ দিলাম? এই যে হোয়াটটা বাদ দিয়ে দিলাম। রিডিউস ক্রপ প্রোডাক্টিভিটি, ক্রপ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি, হ্যাঁ প্রোডাক্টিভিটি। এখানে ধরেন প্রোডাক্টিভিটি লিখলাম, হ্যাঁ প্রোডাক্টিভিটি ইন রুরাল এরিয়াস, ইন রুরাল এরিয়াস। আচ্ছা, এবার ওই তিনটা জিনিস আমাদের কি কি ছিল? একটা হচ্ছে রাইজিং টেম্পারেচারস ইন রুরাল এরিয়াস। এখন ওটা একটা কারণ, কারণের জন্য জাস্ট এখানে একটা ছোট্ট একটা জিনিস বসাতে হবে, কি? বাই, বাই একটা বসাতে হবে, বাই এইটা বসাতে হবে। কিসের মাধ্যমে এটা রিডিউস হচ্ছে? এই বাই দিয়ে ওটা লিখে ফেলবেন যে রাইজিং টেম্পারেচারস, রাইজিং টেম্পারেচারস, তারপরে হচ্ছে রেইনফল। এখানে কি দিয়েছিল? ওই ঘন ঘন রেইনফল যেটাকে বলা হচ্ছে, অনিয়মিত রেইনফল, রেইনফল ইররেগুলার রেইনফল, ইররেগুলার মানে অনিয়মিত বৃষ্টিপাত, ইররেগুলার রেইনফল। আর কি? ঘন ঘন খরা, তাই না? আর হচ্ছে এন্ড, এন্ড ফ্রিকুয়েন্ট ফ্লাড, ফ্রিকুয়েন্ট ফ্লাড, ফ্রিকুয়েন্ট ফ্লাডস। ওই তিনটা কারণ বাই দিয়ে জাস্ট লিখে দিবেন। কারণগুলো লেখা থাকলে ওই তিনটা কারণ বাই দিয়ে লিখে দিবেন, বাই রাইজিং টেম্পারেচারস, ইররেগুলার রেইনফল এন্ড ফ্রিকুয়েন্ট ফ্লাডস। ওই যে তিনটা কারণ ছিল না, ওই তিনটা কারণ এখানে লিখে দিলাম, কি দিয়ে? বাই দিয়ে লিখে দিলাম। অথবা আপনি যদি নাও লিখতে পারেন, ওই যে দ্বিতীয় লাইনটা হুবহু আছে যেটা, ওইটাই তুলে দিয়ে আসবেন। যে আপনি যে প্রশ্নটা, এইটা জাস্ট প্রশ্ন করতে এইটা বুঝবে যে আপনি কি প্যাসেজটা পড়ছেন কিনা। আপনি বোঝাই দিবেন ভাই আমি প্যাসেজটা পড়ছি, কোনো সমস্যা নেই। এবার আসেন, ওই লাইনটা লিখে দিলেও হবে। আর যদি আপনি প্রশ্ন থেকে লিখতে চান তাহলে প্রশ্ন থেকে এইভাবে লিখতে হবে। যেমন এখানে বলছে হোয়াই এরিয়া কোস্টাল ফার্মার্স মোর ভুলনারেবল দেন আদার্স। মানে বলতেছে যে এরিয়ার যে হোয়াই আর কোস্টাল ফার্মার্স মানে হচ্ছে উপকূলীয় কৃষকরা, মোর ভুলনারেবল মানে অনেক বেশি ঝুঁকিতে আছে, দেন আদার অন্যদের থেকে। অন্যদের থেকে কেন বেশি ঝুঁকিতে আছেন? তো এই যে ভালনারেবল, এটা প্রথম আপনি যদি প্যাসেজের মধ্যে চলে যান, আমি হয়তো এখানে অনেকটা সময় লাগাচ্ছি বারবার যেতে, কিন্তু আপনি যদি এখানে ভালনারেবল শব্দটা খুঁজতে থাকেন, এই যে দেখেন ফার্মার্স ইন কোস্টাল কান্ট্রি ডিস্ট্রিক্টস, ফার্মার ইন কোস্টাল ডিস্ট্রিক্টস আর পার্টিকুলারলি ভালনারেবল, এতটুকু তো লেখা আছে। তাহলে এখানে কারণ দেওয়া ছিল না একটা, কারণ এর মানে কি? কারণ এর মানে কি? কারণ। তাহলে আমি এই কারণ থেকে লিখবো। কি থেকে লিখবো? এই কারণ থেকে লিখবো, কারণ এইটা।
অ্যাজ সল্ট ওয়াটার, তবে অ্যাজ দিব না, বিকজ দিলে বেটার হবে, তবে অ্যাজ দিলেও হবে, সমস্যা নাই। সল্ট ওয়াটার ইন্ট্রুশন ড্যামেজ ফার্টাইল অ্যান্ড লিমিট রাইস। দেখেন আপনি যদি এই লাইনটাও লিখে দেন যে এই যে কৃষক থেকে এই লাইনটাও যদি আপনি লিখে দেন, ওই কৃষক, এই কৃষক থেকে যদি এই লাইনটাও আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখে দেন, আপনার পরীক্ষার যিনি খাতা দেখবেন সে ভুল ধরবে না, কারণ আপনি যে প্যাসেজ থেকে লাইনটা খুঁজে পেয়েছেন এটাই সে বুঝবে যে হ্যাঁ লাইন তো খুঁজে পেয়েছো, বলে দিয়েছে এইটাই। আর যদি আপনি প্রশ্ন দেখে বুঝতে চান তাহলে এইখান থেকে আপনাকে লিখতে হবে অ্যাজ সল্ট ওয়াটার ইনক্লুশন ড্যামেজ ফার্টাইল অ্যান্ড লিমিটেশন রাইস। এখন এটা কোথা থেকে দেখবেন, এই যে দেখেন আপনার প্রশ্নটা আরেকবার দেখাই, প্রশ্ন যেটা আছে সেটাই লিখবেন। এই যে প্রশ্ন, শুধুমাত্র এই হোয়াইটা বাদ দিয়ে দিবেন, হ্যাঁ হোয়াই আর এটা বাদ দিয়ে দিবেন, এই পুরোটাই বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। কোস্টাল ফার্মার্স থেকে শুরু করবেন, আর পর্যন্ত বাদ দিয়ে দিবেন, আরটা পরে দিবেন, আরটা কোস্টাল ফার্মার্স এর পরে দিবেন, কোস্টাল ফার্মার্স আর তারপরে যা আছে মোর vulnerable দেন আদার্স, এজ এর পর থেকে যা আছে তাই লিখে দিবেন, ওই যে এজ এর পরে যা আছে তাই টুস করে লিখে দিবেন। এইটা এই জাস্ট হচ্ছে কি করবেন, এই হোয়াইটাকে বাদ দিয়ে দিবেন, আর হোয়াইয়ের পরে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে এটা সাবজেক্টের পরে বসায় দিবেন। যেমন এই যে দেখেন কোস্টাল ফার্মার্স, কোস্টাল ফার্মার্স, অনেক ফার্মার, এই যে আরটা কোথায় চলে গেল, পিছনে চলে গেল, কোস্টাল ফার্মারটা চলে আসবে, এটা কি হইলো ক্রস হয়ে গেল। তারপরে কি মোর ভালনারেবল, মোর ভালনারেবল যা আছে তাই, দেন আদার্স, দেন আদার্স, দেন আদার্স যা আছে তাই। এরপরে কি করবেন, ওই যে এজ এর পরের অংশটা কি ছিল, এজ এর পরের অংশটা কি ছিল আরেকবার আমরা দেখে আসি, আমারও মনে নাই এজ এর পরের অংশটা কি ছিল। আচ্ছা আচ্ছা এখান থেকে আমি দেখবো, কিন্তু আমি হুবাহু লিখবো না, ঠিক আছে। এজ এর পরের অংশটা আমি দেখবো এখান থেকে, যে কিন্তু আমি পুরোটা হুবাহু লিখবো না, আমি আমার মতন করে লিখে দেবো। হ্যাঁ, এজ সল্ট ওয়াটার ইন্টারেকশন ড্যামেজ ফার্টাইল অ্যান্ড লিমিট রাইস কাল্টিভেশনস। ওকে, মানে সল্ট ওয়াটারটা ঢুকে গেছে ভিতরে, সল্ট ওয়াটারটা কি করছে, ঢুকে রে ওইটা। আচ্ছা হ্যাঁ, ওই এজ এর পরে ধরেন এটাই লেখা আছে, ওই এজ, এই যে এজ এর পরে কি বলছে যে সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার মানে হচ্ছে পানি, সল্ট ওয়াটার কি করেছে, ঢুকে গেছে, তাহলে ইন্ট্রুশন, ইন্ট্রুশন এটা বাঙালিরা বলে, ইন্ট্রুজন হয় উচ্চারণ, ইন্ট্রুজন, হ্যাঁ ইন্ট্রুজন ড্যামেজ, সরি ইন্ট্রুশন ড্যামেজ, ড্যামেজ বানান মনে হচ্ছে একটু ভুল হয়েছে, ড্যামেজ ল্যান্ড অ্যান্ড ফার্টাইল, এটা আমি আমার মতন করে লিখলাম ফার্টাইল, এইটা লিখে দিলেই আপনার মানে বাকি অংশটা অ্যাজ এর পর থেকে যতটুকু আছে অতটুকু লিখে দিলেই হয়ে যাবে। যদি আপনি না লিখতে পারেন তাহলে দ্বিতীয় লাইনটা পুরোপুরি তুলবেন, হুবহু তুলবেন, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুল ধরবেন আপনাকে। এন্ড দেন এই যে দেখেন অ্যাকর্ডিং টু এক্সপার্ট, আচ্ছা ওইখানেও তো লেখা আছে হোয়াট পার্সেন্টেজ অ্যাবাউট দা, কি বলছে, অ্যারেবল ল্যান্ড ইন সাউদার্ন বাংলাদেশ ইজ অ্যাট রিস্ক স্যালিনিটি, তো এই জাস্ট হচ্ছে হোয়াটের জায়গায় অ্যাবাউট 30%, এই অ্যাবাউট অ্যাবাউট 30%, এই কথাটা লিখে দিলেই কাহিনী শেষ। হোয়াটটা উঠাই দিয়ে অ্যাবাউট 30%, শুধু এই জায়গাতে এইটা লিখে দেন আর এই প্রশ্নবোধক চিহ্নটা উঠিয়ে দেন, ব্যাস অ্যাবাউট 30%, এই হোয়াটের জায়গায় অ্যাবাউট 30%, এইটা লিখে দেন যে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট অ্যাবাউট 30%, এই যে হোয়াটটা উঠাই দিলেন, এই হোয়াটের এই জায়গাতে একটা ইনফরমেশন দিয়ে দেন, তাহলেও কাজ শেষ, অথবা ওই লাইনটা পুরোপুরি তুলে দেন, তাহলেও কাজ শেষ। বুঝতে পেরেছেন? মানে আমাদের আসলে কি হচ্ছে, WH ওয়ার্ডের জন্য আমরা ওই জিনিসটা লিখতে হচ্ছে আমাদেরকে বারবার। লাইক দ্যাট আমরা নিচের পরেরটাতে যাই, ধরেন এখান থেকে আমরা WH টা বাদ দিব, কোথায়, এই যে WH ওয়ার্ড এটা বাদ দিব, এটা যেভাবে আছে সেইভাবেই লিখে দিব, এটা যেভাবে আছে ক্লাইমেট, রিসাইলেন্ট ক্রপস আর রিসার্চার্স প্রমোটিং, এটা যেভাবে আছে সেইভাবে লিখে দিব। এই প্রমোটিং এর পরে যে অংশটা আছে এই অংশটা হোয়াটের জন্য আমরা বসিয়ে দিব, এটাই লিখবো। আর এই যে হোয়াট ক্যাপটা ক্রস করলেন, হোয়াটের জন্য প্রমোটিং এর পরে যেটা আছে সেটাই আমরা বসাই দেব, কোনটা আছে। আচ্ছা
কোনটা আছে? হাউ আর গভর্নমেন্ট প্রজেক্ট, হাউ আর গভর্নমেন্ট প্রজেক্ট না। ও আমি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তো দেখেন প্রমোটিং এর পরে যে অংশটা আছে সরাসরি এই যে দেখেন রিসার্চার আর প্রমোটিং ক্লাইমেট রিসাইলেন্ট ক্রপস ভ্যারাইটিস সাচ অ্যাজ স্যালাইন টলারেন্ট রাইস অ্যান্ড ড্রট রিসাইলেন্ট হুইট এই পর্যন্ত লিখে দিবেন। প্রমোটিং পর্যন্ত জাস্ট হোয়াটের জন্য কিন্তু এই প্রমোটিং এর পরের অংশটা লিখতে হয়েছে আপনাকে। জাস্ট যেটাই আছে ওইটাই লিখেন। প্রমোটিং ওইখানে প্রমোটিংটা আছে এজন্য আবার লিখতে পারবেন না আপনি প্রমোটিং, কারণ ভার্বের পরের অংশ থেকে লিখতে হবে। এই যে দেখেন আর প্রমোটিং এর পরের অংশটা পুরোপুরি বসাতে হবে সবগুলাতেই। আপনি দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা পরে মানে আরেকটাতে চলে যাই, এর পরের আরেকটাতে চলে যাই। এই যে ধরেন এইটা হাউ আর গভর্নমেন্ট প্রজেক্টস হেল্প ফার্মার। গভর্নমেন্ট প্রজেক্টস আরটাকে এখানে নিয়ে আসবেন, আর হেল্পিং গভর্নমেন্ট প্রজেক্টস আর হেল্পিং ফার্মার্স। আর হেল্পিং ফার্মারের পরের যে অংশটা আছে সেই অংশতে মানে ফার্মারের পরে যে অংশটা আছে সেই অংশটা পুরোপুরি আপনি লিখে দিবেন, শুধু এটা বাদ চলে যাবে আর কোনো কিছু লাগবে না। ফার্মারের ওইখানে প্যাসেজে দেখবেন ফার্মারের পরে যে অংশটা আছে সেই অংশটা লিখে দিবেন। ফার্মারের পরে দেখবেন যে একটা ইনকারেজিং এইটা লেখা আছে, ইনকারেজিং এইটা একটা ভার্ব, সো ভার্ব লেখা যাবে না, বুঝতে পেরেছেন? সো এইটা ভার্ব লিখতে পারবেন ইনকারেজিং, কিন্তু আর ইনকারেজিং এইটা লেখা যাবে না, আর ইনকারেজিং এইটা না, ইনকারেজিং দিয়ে শুরু করবেন। ফার্মার্স ইনকারেজিং এটা দিয়ে বাকি যেটা আছে ওইটা পুরোপুরি যে আপনি লিখে দিবেন, ব্যাস আর কোনো কাজ নেই। আপনি প্যাসেজ দেখবেন কোথায় ফার্মার লেখাটা আছে, এই যে প্রজেক্ট যেখানে আছে প্রজেক্টের পরে দেখবেন ফার্মার লেখা আছে, ফার্মারের পরের অংশ থেকে পুরোটাই আপনাকে লিখে দিতে হবে। ফার্মারের পরের অংশ থেকে পুরোটাই লিখে দিতে হবে। এখানে লেখালেখির কোনো সিস্টেম নাই। যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন তাদের জন্য এক, যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না তাদের জন্য এই সিস্টেম। দেখেন হোয়াট হ্যাভ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্রিট রিডিং এগ্রিকালচার রিগার্ডিং এগ্রিকালচার। তো দেখেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্রিটস হচ্ছে ভার্ব এন্ড রিগার্ডিং এগ্রিকালচার এগ্রিকালচারের জন্য কি করেছে। তো যেই জায়গায় স্ট্রিটসটা আছে তার পরের অংশ থেকে পুরোটা লিখে দিবেন, কার পরে? রিগার্ডিং এগ্রিকালচারের পরে, আর এই প্রশ্নবোধক চিহ্নটা উঠিয়ে দিবেন। আবারও বলতেছি দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন। হোয়াট হ্যাভ বাদ যাবে, এই যে হোয়াট এটা বাদ যাবে, আর হ্যাভটা কি করবেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পরে দিয়ে দিবেন। এইখানে যে হোয়াটটাকে বাদ দিয়ে জাস্ট আপনি লিখবেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এই আইটা বড় হাতে দিবেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ওকে। এখন লক্ষ্য করেন এই যে হ্যাভ স্ট্রিট, এই যে হ্যাভটাকে এখানে নিয়ে এসে বসাই দিলেন হ্যাভ, আর এই যে দেখেন স্ট্রিট কোথায়, এই যে স্ট্রিট মানে হচ্ছে চাপ প্রদান করা, স্ট্রিটস রিগার্ডিং, হ্যাঁ রিগার্ডিং এগ্রিকালচার। এখন রিগার্ডিং এগ্রিকালচার তো আপনি খুঁজে পাবেন না, ওইখানে কি রিগার্ডিং এগ্রিকালচার খুঁজে পাবেন প্যাসেজে? কিন্তু আপনি তো স্ট্রিট পর্যন্ত খুঁজে পাবেন না, স্ট্রিট পর্যন্ত তো খুঁজে পাবেন, তাহলে স্ট্রিটে চলে যান। স্ট্রিটের পরে যেটা আছে, স্ট্রিটের পরে কি আছে সেটা যারা আমরা লিখতে পারি না তাদের জন্য বলতেছি। দেখেন এখানে দেখেন কই আরো আছে, আচ্ছা গভর্নমেন্ট প্রজেক্ট, এই যে অলসো ইনকারেজিং, এই যে দেখেন ইনকারেজিং এখান থেকে শুরু করতে হবে। ফার্মার্স টু ইউজ মডার্ন সিস্টেম, ঠিক আছে, অর্গানাইজেশন ফার্টিলাইজার হেলথ, সো মিন হুইল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই যে দেখেন হ্যাভ স্ট্রিটস, এই পর্যন্ত আর লেখা যাবে না কারণ স্ট্রেস ছিল। তারপর যতটুকু লিখবেন এইখান থেকে দ্য ইম্পর্টেন্স অফ ইনভেস্টিং ইন আর্লি ওয়ার্নিং সিস্টেমস ফর ফ্লাডস এন্ড সাইক্লোন টু প্রোটেক্ট বোথ ক্রপস এন্ড ফার্মার্স লাইভহুডস, পুরোটাই লিখে দিবেন, লিখে দিয়ে চলে আসবেন। যারা পারেন মানে ওইটা জাস্ট হচ্ছে এইভাবে, যারা পারেন না তাদের জন্য দেখাচ্ছি, যারা পারেন তাদের জন্য আলাদা করে দেখাবো। পেইড ব্যাচে আমি একটু আলাদা করে দেখাই, পেইড ব্যাচে আলাদা করে লেখা শিখাই, তিনটা সিস্টেম দেখাই, পেইড ব্যাচে তিনটা সিস্টেম দেখাই। সো পেইড ব্যাচ আলাদা, হ্যাঁ পেইড ব্যাচ আলাদা। তো এইখানেও লক্ষ্য করেন আপনি শুধুমাত্র খুঁজে বের করবেন প্যাসেজ থেকে কি আছে, প্রশ্ন দেখে দেখে জাস্ট এই জিনিসটা, এই যে দেখেন WH আছে দেন বাদ দিয়ে হোয়াট কাইন্ড অফ এটাও বাদ দিয়ে দেবে, হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড
আর এগ্রিকালচারাল কমিউনিটিস শোয়িং ডিসপাইট সেভারেল চ্যালেঞ্জ। সো এই যে দেখেন এই পর্যন্ত আপনার বাদ চলে যাবে, হোয়াটও বাদ দিবেন। আচ্ছা, কাইন্ড অফ অ্যাটিটিউডস আর এগ্রিকালচারাল আচ্ছা হোয়াট বাদ দিলেই হবে, কাইন্ড অফ অ্যাটিটিউড বাদ দেওয়ারই দরকার নাই, খালি কাইন্ডের আগে একটা দিয়ে দিবেন, তাহলে দ্য কাইন্ড অফ অ্যাটিটিউড, এটা দিলেও হবে না দিলেও চলবে, কাইন্ড অফ অ্যাটিটিউড এইটা দিয়ে দিবেন, ঠিক আছে, অ্যাটিটিউড, ঠিক আছে। আর এগ্রিকালচারাল কমিউনিটিস শোয়িং ডিসপাইট সেভারাল চ্যালেঞ্জ। এখন আপনি মানে প্যাসেজে কতটুকু পাবেন, এই যে দেখেন শোয়িং, এইটা পাবেন, ডিসপাইট সেভিয়ার চ্যালেঞ্জ এতটুকু পাবেন প্যাসেজে। সেভিয়ার ওখানে সেভিয়ার এটা লেখা আছে, সেভিয়ার পর্যন্ত লেখা আছে, চ্যালেঞ্জ লেখা নাই। তাহলে সেভিয়ারের পরে যে অংশটা, সেই অংশটা এই জাস্ট বসায় দিতে থাকবেন, এটা পুরোটা এখানে লিখে ফেলবেন, এই যে এইখান থেকে শুরু করে এই পুরোটা এখানে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনি প্যাসেজে যে দেখবেন যে সেভিয়ার পর্যন্ত লেখা আছে, চ্যালেঞ্জ পর্যন্ত লেখা নাই, তবে যেহেতু এখানে চ্যালেঞ্জ আছে এখানে চ্যালেঞ্জটা দিলেন। সেভিয়ারের যে পরের অংশটা, সেই পরের অংশটা জাস্ট এখান থেকে দিয়ে দিলেন। আর এই হোয়াটটাকে কিন্তু ক্রস করতেই হবে, এটা মাস্ট বি, WH কে ক্রস করে দিতে হবে, আর এই প্রশ্নবোধক চিহ্নটাকে তুলে দিতে হবে। সহজ বুদ্ধি এইটা, এর থেকে সহজ বুদ্ধি নাই, এটা সব থেকে সহজ বুদ্ধি। যদি আপনি প্রশ্নকর্তাকে না বুঝতে দেন যে আপনি প্যাসেজ থেকে হুবহু লাইন তুলছেন, সেই ক্ষেত্রে এটা সব থেকে সহজ বুদ্ধি। বুঝতে পেরেছেন কি এবার? আচ্ছা, ওয়াইটাকে বিকজ দিলে ভালো হয়। আচ্ছা, এটা আপনার ব্যক্তিগত বিষয়, অনেকভাবে আমরা লিখতে পারি। হোয়াই থাকলে বিকজ দিলে ভালো হয়, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, হোয়াই থাকলে বিকজ দিলে ভালো হয়। দেখ লাইক দেখ, আমরা হোয়াইটটাতে চলে যাই, হোয়াইটা কই, হোয়াই হোয়াই হোয়াই, এই যে দেখেন, আমরা যদি বিকজ দিয়েও করতে চাই তাহলে বিকজ দিয়েও এটা হবে। ধরেন এখানে কি লেখা আছে, হোয়াই, তো আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করব, প্রশ্ন দেখেই করি, তারপর একটা সিস্টেমেটিক করি। দেখেন, কোস্টাল ফার্মার্স আর ভালনারেবল, ধরেন আমি এখানে বললাম কোস্টাল ফার্মার্স, কোস্টাল ফার্মার্স, এগুলো আমার ফ্রি হ্যান্ড রাইটিং এ যারা আছে তারা করতে পারবে, আপনারা এখন হয়তো করতে পারবেন না, কারণ হচ্ছে আপনারা একটা বিগিনার লেভেলে আছেন। তো কোস্টাল ফার্মার্স এটা কি আমার সাবজেক্ট, এরপরে কি ভালনারেবল এটা লিখবো, এরপর একটা ভার্ব দিতে হবে, ভার্ব তো নাই, সো আমি এখানে আর দিলাম, কারণ অনেকজন ফার্মার, এই যে আরটা এখান থেকে আসছে, আর ভালনারেবল, আর ভালনারেবল, এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে আল ভালনারেবল। এখন দেখেন, হোয়াই দিয়ে একজন বলতেছে যে বিকজ দিলে বেটার হয়। হ্যাঁ, বিকজ এই যে এখন আমি দিলাম, এটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বললাম যে বিকজ দিয়ে আমি শুরু করলাম। বিকজ কি বলছে, আচ্ছা আমরা কিসের জন্য লিখেছিলাম, হোয়াই আর কোস্টাল ফার্মার্স আর ভালনারেবল দেন আদার্স, কারণ হচ্ছে ওই যে বিকজ, আপনি ওই যে বিকজের কারণে আমি এখানে অ্যাজ দিয়েছিলাম। আপনার বিকজ আর অ্যাজ মানে একই জিনিস, এখানে যেমন বিকজ দিয়েছি এখানে অ্যাজ দিলেই হবে। ওই যে অ্যাজ তো ছিলই আমাদের ইয়াতে প্যাসেজে অ্যাজ ছিল, অ্যাজ দিয়ে দিয়েছি, অ্যাজ মানেই বিকজ, অ্যাজ মানেই বিকজ, এখানে অ্যাজ ছিল। তো এখানে হচ্ছে কেন, কারণ হচ্ছে এই সল্ট ওয়াটার যেটা আছে, এই সল্ট ওয়াটার কি করেছে, এই সল্ট ওয়াটার কি করেছে, ইন্ট্রোশন হয়ে গেছে, সল্ট ওয়াটার ইন্ট্রোশন, ইন্ট্রোশন করেছে কি, আমাদের ল্যান্ডকে কি করেছে, নষ্ট করে দিচ্ছে। ড্যামেজ আওয়ার ল্যান্ড, ড্যামেজ আওয়ার ল্যান্ড, ড্যামেজ আওয়ার ল্যান্ড। ওই যে অ্যাজ বসাইলাম না, এই অ্যাজ মানেই তো কারণ, আমি তো বলেই দিলাম। তাহলে হোয়াইয়ের জন্য তো আপনি অ্যাজ বসাচ্ছেন, আবার বিকজ বসানোর দরকার নাই। হ্যাঁ, ওই অ্যাজ ছিল, প্রশ্নতে তো অ্যাজ ছিল, অ্যাজ থেকে বসাতে বললাম না, অ্যাজ সরাসরি বসান, অ্যাজ মানেই তো কারণ। সল্ট ওয়াটার কি বলছে, ইন্ট্রুশনস ড্যামেজ আওয়ার ল্যান্ড, বুঝতে পেরেছেন? মানে হচ্ছে ইন্ট্রুশন করেছে, অনুপ্রবেশ করে ড্যামেজ করে দিয়েছে কি আমাদের ল্যান্ড। এই জন্য আমাদের এই যে ফার্মার্সরা হচ্ছে সবচেয়ে বড় শিকার, ভালনারেবল। ঠিক আছে, সো অ্যাজ বসানোই ছিল, আমরা অ্যাজ দিয়ে করে দিয়েছি। তো আপনার যেটা আছে যে হোয়াই থাকলে অ্যাজ দিয়ে করলে বেটার হয়, অ্যাজ এখানেই ছিল। আরো কি হোয়াই ছিল আমাদের, হোয়াই ছিল, হোয়াট আছে, হাউ আছে। দেখেন, হোয়াই থাকলে যে বিকজ দিতে হবে এমন কোনো কাহিনী নাই, এখানে যেমন হাউ আছে, তো হাউ কিভাবে হয় এটাও তো আপনি বসাতে পারবেন। কিভাবে প্রজেক্টটা হচ্ছে আমাদেরকে হেল্প করছে, ইনকারেজিং করে হেল্প করছে। এই যে দেখেন, ইনকারেজিং, হ্যাঁ,
ইনকারেজিং, ইনকারেজিং থেকে শুরু হবে, বাকি যেটা আছে সেটা বসায় দিতে হবে। তো আপনি যেটা বলতেছেন সেটাই আমরা আরেকভাবে করছি। খালি আপনার কাছে মনে হইতে পারে যে এটা আসলে অন্যভাবে হচ্ছে কিনা, কোনো কিচ্ছু না। যেমন এখানে আমরা যে প্রশ্নটা করে নিই সেই প্রশ্নটা হাতে নিই, এখানে সব প্রশ্ন আমরা করে ফেলেছি। তো প্রশ্নটা কিভাবে করতে হবে এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের দরকার। হ্যাঁ, এর থেকেও সহজ প্রশ্ন থাকবে। আমি তো অনেক কঠিন প্রশ্ন নিয়ে এসেছি, আমি তো অনেক কঠিন প্রশ্ন নিয়ে আসছি। এসে মনে হচ্ছে নাকি যে বে ওয়ার্ড জানলে আপনার জন্য সবগুলো সহজ, ইজি মনে হচ্ছে নাকি ভাই? আচ্ছা, ওয়ার্ড জানলে আপনার জন্য সবগুলো সহজ। যদি আপনি যে কোনো কঠিন কোশ্চিন শুধুমাত্র এই WH ওয়ার্ডটাকে কেটে দেন, এরপরে দেখেন যে কোথায় আছে এই সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের ভার্বের পরের অংশ থেকে শুরু করে বাকি সবটুকু বসাবেন কোথায়। আবারও আপনাকে শেখাই দিচ্ছি ভাই, একটা জিনিস একটু মাথায় নেন, একটা জিনিস একটু মাথায় নেন, এগুলো কোনো কোশ্চেনই না, মানে এগুলো কোনো আপনার পৃথিবীর যে কোনো কোশ্চেনে আসলেই আপনি এইভাবে করবেন। এখানে অনেক কঠিন কোশ্চেন করা হয়েছে, এটা সহজ কোশ্চেন করা হয়নি। এর থেকে কঠিন কোশ্চেন যদি আপনি করতে পারেন তাহলে করেন, তাই বলতেছি। ধরেন এখানে হোয়াটটাকে আমি ক্রস করে বাদ করে দিব, যা আছে তাই লিখে দিব, যা আছে তাই লিখে দিব। এরপরে এই সেন্টেন্সটা আমরা খুঁজে বের করব যে বাক্যে কোথায় আছে। আপনি যদি বাক্যে যান তারপরে দেখবেন যে ভার্বের পরের অংশ থেকে এই যে শোয়িং, শোয়িং এর পরের অংশই লেখা আছে যে সেভিয়ার, এই কথাটা লেখা আছে। তা সেভিয়ারের পরে চ্যালেঞ্জ এটা লেখা আছে, সেভিয়ারটা লেখা যেহেতু আছে এই পর্যন্ত, এর পরের অংশ থেকে লিখতে শুরু করেন, চ্যালেঞ্জের পরের অংশটা দিতে শুরু করেন, দিয়ে সেন্টেন্সটা শেষ করেন। দেখেন আপনারটা হয়ে গেছে। এটাই সব থেকে সহজ। আর আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং থাকে আমাদের মতন করে, তাহলে যেমন এই কোশ্চিন বলেন বা এর আগের কোশ্চিনটা বলেন, এই যে ধরেন এইটা, হাউ গভর্নমেন্ট প্রজেক্টস হেল্পিং হেল্পিং কি বলছে ফার্মার্স। যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এ স্ট্রাকচার হচ্ছে একটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা আমার স্ট্রাকচার। এখন এই যে গভর্নমেন্টের প্রজেক্ট, এই যে দেখেন গভর্নমেন্ট প্রজেক্টস, এই যে দেখেন গভর্নমেন্ট প্রজেক্টস, এই যে সাবজেক্ট আর এই যে দেখেন ভার্ব। এরপরে কি করেছে গভর্নমেন্ট প্রজেক্ট, কি করতেছে হেল্প করতেছে, ঠিক আছে, হেল্পিং ফার্মার, হেল্পিং ফার্মার। আচ্ছা গভর্নমেন্ট প্রজেক্টস, আচ্ছা আচ্ছা এটা ভার্ব না, সরি, গভর্নমেন্ট প্রজেক্ট এর পুরোটাই তো আমার সাবজেক্ট, গভর্নমেন্ট প্রজেক্ট এর পুরোটা কি আমার সাবজেক্ট। তো দেখেন এটা আমার সাবজেক্ট, এরপর কি সাহায্য করছে, তাই না? তো এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে গভর্নমেন্ট প্রজেক্টস, এখানে প্রজেক্টস মানে অনেকগুলো প্রজেক্টস, আর হেল্পিং মানে হচ্ছে সাহায্য করছে, তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল, আর এই যে আমার ভার্ব হয়ে গেল। এই যে সাবজেক্ট আর এই যে ভার্ব, এখন আমাদের কিভাবে সাহায্য করছে এটা লিখে দেন। কাকে কাকে সাহায্য করছে? ধরেন ফার্মারকে সাহায্য করছে, তাহলে ফার্মারকে লিখে দেন। এই যে ফার্মার্সকে সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে? উৎসাহ প্রদান করে সাহায্য করছে, ইনকারেজিং, উৎসাহ প্রদান করছে, ইনকারেজিং, ইনকারেজিং কিসে উৎসাহ প্রদান করছে? চাষাবাদে উৎসাহ প্রদান করছে, তাই না? ইনকারেজিং কাল্টিভেশনস, ইনকারেজিং কাল্টিভেশনস, এই যে দেখেন চাষাবাদে, অথবা টেকনোলজি ইউজ করতে বলতেছে। তো কাল্টিভেশন এন্ড ইউজড, এই যে এনকারেজিং এখানে আইএনজি দিয়েছি, ইউজিং এখানেও আইএনজি দিয়ে শুরু করলাম, ইউজিং কি, ইউজিং মডার্ন টেকনোলজি, ইউজিং মডার্ন টেকনোলজি। দেখেন এইটা আমাদের প্যাসেজের সাথে কোনো মিল নাই, কিন্তু আমরা কিভাবে বসাচ্ছি, আমরা একটা তথ্য আমাদের জানা আছে, ওই তথ্যটা আমি যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি, ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে সাবজেক্ট আর এই যে ভার্ব, বাকিটা আপনার ইচ্ছা মতন আপনি বসাবেন যদি আপনার কাছে ওই তথ্যটা থাকে, ধুমধাম বসাতে থাকেন। দেখেন ফার্মার্স আমি বসিয়ে দিয়েছি, ফার্মার্স কি করছে? ইনকারেজিং করছে, ইনকারেজিং করছে কাল্টিভেশন করতে, চাষাবাদ করতে, আবার কি করছে? ইউজিং মডার্ন টেকনোলজি, মানে মডার্ন টেকনোলজি ইউজ করতে উৎসাহ যোগাচ্ছে। বুঝতে পারছেন? তো কাহিনী হচ্ছে এরকম, যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন তখন আমি এটা আপনাকে দেখাবো। আমাদের তো ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তো 3-4 ভাবে আপনি এটা করতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এর পেইড ব্যাচে কিন্তু আমরা এগুলো দেখাতে শুরু করছি। তো এই জিনিসগুলো আপনাদের কাছে আমরা পরবর্তীতে এনে আবার শুরু করে দেখাবো, সমস্যা নাই। কিন্তু আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না তাদেরকে বলতেছি ভাই,
আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না তাদেরকে বলতেছি এই হাওটা বাদ দিয়ে দিবেন, এই আর অক্সিলারি ভার্বকে গভর্নমেন্ট প্রজেক্টের পরে নিয়ে যাবেন। গভর্নমেন্ট প্রজেক্ট আর হেল্পিং ফার্মার্স, কিভাবে হেল্প করছে ওইখানে লেখা আছে। ইনকারেজ, এখান থেকে দেখবেন যে ওইখানে ফার্মার্স এর পরে ইনকারেজ লেখা আছে, ইনকারেজটা লিখে দিবেন, পরে যা আছে তাই লিখে দিবেন। এখানে ওইটা ছিল না, আমি এটা লিখেছি, এটা এক্সট্রা, ওইখানে যা আছে পরে তাই লিখে দিবেন, ব্যাস। এটা সহজ। আর যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং আমার কাছ থেকে শিখতে চান তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং থেকেও আমরা এগুলা প্রত্যেকটা করতে পারবো। লাইক দ্যাট, আগের কোশ্চেনটাও আমি যদি দেখাই, এই যে দেখেন এখানেও ফ্রি হ্যান্ড রাইটিং আপনি করতে পারবেন। যেমন হোয়াট ক্লাইমেট রিসাইলেন্স ক্রপস রিসার্চার্স প্রমোটিং, মানে হচ্ছে রিসার্চার্স প্রমোটিং, তাহলে আমি এখানে লিখবো এটা সাবজেক্ট এটা ভার্ব, তার মানে হচ্ছে রিসার্চার্স আর প্রমোটিং। এই যে আমার কাজ শেষ। রিসার্চার্স এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর প্রমোটিং এটা হচ্ছে আমার ভার্ব, আমার কাজ শেষ। দেখেন এগুলো আমি কোনো কিছু লিখিনি, এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর সিস্টেম, সহজ সিস্টেম। এটা পৃথিবীর সব থেকে সহজ সিস্টেমগুলো আমি আপনাকে দেখাচ্ছি। প্রমোটিং, কি প্রমোট করছে বলেন তো? হচ্ছে আমাদেরকে যেটা প্রমোট করছিল সেটা ওইখানে লেখা ছিল যে কি বলে রিসাইলেন্স টলারেন্ট, মানে হচ্ছে সরি স্যালাইন টলারেন্স, এইটা লিখে দিলাম। ধরেন স্যালাইন টলারেন্স, স্যালাইন টলারেন্স মানে হচ্ছে সহনশীল, লবণাক্ত সহনশীলতা, বা স্যালিনিটি টলারেন্স এটাও লিখতে পারেন। আমি ওখানে স্যালাইন টলারেন্স, হ্যাঁ স্যালাইন টলারেন্স ক্রপস মানে হচ্ছে ফসল, ক্রপস এজ বা সাচ অ্যাজ এগুলো লেখা ছিল না, আমি এগুলো লিখতেছি। সাচ যেমন কি ধান ও গম, তাই না? যেমন রাইস এন্ড হুইট, যেমন রাইস এন্ড হুইট, এইটা আমার স্টাইল। তো আপনার কাছে যদি তথ্যটা থাকে, তথ্যটা লিখবেন কি করে? এই তথ্যগুলো ওই প্যাসেজের সাথে মিল নাই, আমি আমার মতন করে লিখতেছি, কারণ আমার কাছে তথ্য আছে, আমি তথ্য অনুসারে লিখছি। আর আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং একদমই লিখতে না পারেন, মানে পরীক্ষার হলে অনেক সময় হয়ে যায় যে লিখতে পারেন এটা কঠিন কোশ্চেন, এটা সহজ কোশ্চেন না, মাস্ট বি কঠিন কোশ্চেন, অনেক বেশি কঠিন কোশ্চেন। আমি পড়াইছি বলে আপনার কাছে অনেক বেশি সহজ লাগতেছে। হোয়াটটাকে ক্রস করবেন, এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবেন, এটা ক্রস করবেন, প্রমোটিং এর পরে প্যাসেজ থেকে প্রমোটিং এর পরে যা আছে তা থেকে সেন্টেন্স শেষ পর্যন্ত লিখে ফুল স্টপ দিবেন, কাহিনী শেষ। এগুলা বাদ, এখান থেকে এই পর্যন্ত লিখবেন, এটা ক্রস করে দিবেন, এরপরে প্রমোটিং এর পরে যা আছে তার উত্তর করে লিখে দিবেন। বলেন আপনার কাছে কোনটা সহজ লাগছে? ফ্রি হ্যান্ড রাইটিং এটা সুন্দর, এটা আপনার যারা খাতা দেখবে তারা বুঝতে পারবে আপনার ভাষার মতন করে লিখেছেন। যেমন আমি একটা স্ট্রাকচার, এই যে সাবজেক্ট আর ভার্ব, আর বাকিটা আমার মাথায় যেটা আসছে আমি সেটা লিখে দিচ্ছি। যেমন যে স্যালাইন টলারেন্ট মানে হচ্ছে লবণাক্ত সহনশীলতা, আর ক্রপস মানে হচ্ছে ফসল। কি সাচ অ্যাজ, যেমন এটা আমার লেখা মানে মাথায় আসতেছে আমি লিখতেছি, সাচ অ্যাজ রাইস এন্ড হুইট মানে হচ্ছে ধান এবং গম, বুঝে গেছে? এবং ধান গমের নামও আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই, বুঝে গেছে? আচ্ছা স্যার, পিএসসি নন ক্যাডার বই থেকে বিগত সালের একটা সলভ করে দিয়ে আর একদিন আরো একদিন সলভ করে দেবো। আমাদের কম্প্রিহেনশনের আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিব, ঠিক আছে? পিএসসি নন ক্যাডার বই থেকে আমরা প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে সলভ করে দেবো, ঠিক আছে? আপনাদের মানে অনুরোধে আমরা কিন্তু এই ক্লাসটা এনেছি। তো যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন বা আমার ব্যাচে আসছেন তারা ফ্রি হ্যান্ড রাইটিং করে এটা করতে পারবেন, আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না তারা এই কৌশলটা অবলম্বন করেও লিখতে পারবেন। তো আপনার ব্যক্তিগত বিষয়, বুঝতে পেরেছেন? আমার কাছে যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছে তারা ইনশাল্লাহ ভালো কিছু করবে। এইটা আপনাকে এইভাবে এত ধরে ধরে ওরা লিখবে না, ওরা জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে লেখা শুরু করে দিবে, সাবজেক্ট প্লাস ভার্ব লিখে বাকিটা লিখে ফেলবে দুমদাম। তো আমি যখন এইগুলা কোনো কিছু লিখিনি, যে এই সেন্টেন্সের কোনো কিছু লিখিনি, আপনি এটা করবেন, এই যে জাস্ট যদি না লিখতে পারেন এটা ক্রস করবেন। তো অনেক ভাবে লেখা যায়, আমি 3-4 ভাবে আপনাকে লিখে দেখাইতে পারবো। যেমন এই সেন্টেন্সটাও আপনি জাস্ট এটা একটু ক্রস করবেন, এটাকে পিছনে দিবেন, এই থেকে এই পর্যন্ত লিখবেন, ফার্মার্সের পরে যা আছে তা লিখতে শুরু করে দিবেন, ব্যাস সেন্টেন্স শেষ, প্রশ্ন শেষ। যা প্রশ্ন আছে, যেমন এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হ্যাভ স্ট্রিট রিডিং এগ্রিকালচার, এই যে স্ট্রিট পর্যন্ত তো আপনি খুঁজে পাবেন প্যাসেজে। স্ট্রিটের পরে এটা ভার্ব, ভার্বের পরের অংশটা এতটুকু লিখে দিবেন, দিয়ে এটা ক্রস করবেন, ভার্বের পরে যে অংশটা আছে এই অংশটা এখান থেকে শুরু করে এইখান থেকে লিখে ফেলবেন পরের লাইনে, পুরোটা ফুল স্টপ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলেই সেন্টেন্স শেষ, আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ, ব্যাস।
এই এতটুকু কাজ করলে আপনার এটা প্রশ্ন দেখে দেখে, আর যেটা আমি করাইলাম ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইলে, দুই রকম স্টাইলে। সো ইন ফিউচারে আপনাদেরকে এই জিনিসগুলো আমরা আবার নিব। হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি যেটা দেখাইলেন হয় থাকলে বিকজ দিলে ভালো হয়, ওইটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং। তো ফ্রি হ্যান্ড রাইটিং করা যাবে, কোনো সমস্যা নাই। আপাতত আমরা এই পর্যন্ত আজকে রাখতেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে, আবার কথা হবে, আবার পড়ানো হবে। ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবেন। দেখেন, আমি কিন্তু আগে আপনাকে প্যাসেজটা সুন্দর করে পড়াইলাম আগে, হ্যাঁ। পড়ানোর পর যখন প্রশ্নটা পড়াইলাম, আপনি প্রশ্নের উত্তরটা খুঁজে পাইলেন না, সেন্টেন্স কোন 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 জায়গায় আছে এটা বুঝে ফেললেন না। কিন্তু যদি আপনাকে আমি আগেই প্রশ্ন পড়াইতাম, তাহলে আপনি কি করতেন বলেন তো? প্রশ্ন পড়ে এবার খুঁজেন প্যাসেজ কোন অংশটা আছে, খুঁজবেন? খুঁজবেন না। তো খুঁজা বাদ দিয়ে সুন্দর করে লিখেন, এগুলা বাদ দেন, এখান থেকে যা আছে তা লিখেন, প্যাসেজে চলে যান, প্যাসেজের কোন অংশটা মিলছে, এই অংশটা মিলতেছে, এই অংশের পরের অংশ থেকে যা আছে তা লিখে দেন। বুঝে গেছে? এটা পুরোটা লিখে দিবেন আগে, তারপরে দেখবেন প্যাসেজে এইটা আছে, এইটার পরের অংশটা থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেন, ফুল স্টপ পর্যন্ত লিখে দেন। ব্যাস, আপনার কাজ শেষ। দেখেন কত ইজি হলো না? সো এইটা বললাম এই কারণে যে আপনাকে আমি আগে প্যাসেজটা পড়াই নিলাম, আপনাকেও আগে বাংলাতে প্যাসেজ পড়াতে হবে। যারা আপনাকে এই যে প্রশ্ন দেখাচ্ছে, শুরুতে প্রশ্ন দেখো, তারপরে প্যাসেজ পড়তে যাও, এটা করতে গেলে 20 মিনিট সময় সেদিনই শেষ। 5টা প্রশ্ন লিখবেন, 20 মিনিট সময় আপনার খেয়েছে গা, 20 থেকে 25 মিনিট সময় শেষ। আপনি বারবার প্যাসেজ পড়তে যাবেন, আর ধরা খাবেন। সো পড়াটা আগে দরকার, রিডিংটা আগে জানা দরকার। তো আপনি রিডিংটা করেন, আর আমাদের সাথে সাথে নিউজ পেপারের ক্লাসগুলো করেন, যেগুলো নিউজ পেপার সরাসরি যেটা নিউজ পেপার পড়াচ্ছে, এই ক্লাসগুলো করেন। আপনার কোনো ভোকাবুলারি বাদ থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এগুলো এখন থেকে পেজে দিতে থাকবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে।